গল্পবাবুর আসরের সকল শ্রোতাদের সুস্বাগতম। গত 3টি পর্ব ধরে আপনারা শুনছেন কিরিটি সিরিজের গল্প বউরানীর বিল। এবারে চতুর্থ তথা অন্তিম পর্ব। জমিদার মৃত্যুঞ্জয় চৌধুরী হত্যা রহস্যের আবরণ উন্মোচন ঘটবে এই পর্বে। গল্পের শুরুতে আমরা বলে নেব আগের পর্বগুলিতে কি ঘটেছে, তবে আগের পর্ব দুটি শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্বের লিঙ্ক এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। আগের পর্বগুলি শোনা থাকলে স্কিপ করতে পারেন 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প বউরানীর বিল, চতুর্থ তথা শেষ পর্ব। আগে যা ঘটেছে, জমিদার মৃত্যুঞ্জয় চৌধুরী খুন হয়ে যান বউরানীর বিলের মধ্যস্থ দ্বীপ নন্দনকাননের বকুলতলায়, যেখানে 19 বছর আগে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর স্ত্রী হেমপ্রভাকে। কিন্তু সে কথা জমিদার বাবু প্রকাশ করেননি। তিনি প্রচার করে দেন হেমপ্রভা মারা যান কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে। একথা জমিদার বাবুর মৃত্যুর পর কানাইয়ের মার মুখ থেকে সবাই জানতে পারে, কিন্তু কানাইয়ের মাকে তারপর থেকে আর খুঁজে পাওয়া যায় না। এদিকে জমিদার বাবুর মৃত্যুর পর তার বাড়ি বউরানীর বিলের তীরে প্রমোদ ভবনে হাজির হন জমিদার কন্যা সবিতার দূর সম্পর্কিত মামা নিত্যানন্দ সান্যাল এবং তার কন্যা কল্যাণী এবং সবিতার খুড়তো ভাই সন্তোষ চৌধুরী। এই হত্যা রহস্যের তদন্ত ভার কিরিটিকে দিয়ে এখানে ডেকে আনেন সবিতার হবু স্বামী সত্যজিৎ। কিরিটি এই হত্যার তদন্ত করতে গিয়ে সন্ধান পায় বউরানীর বিলের অপর পারে এক রাজপুত পরিবারের, যারা 1.5 মাসাধিক সময় ধরে ওই স্থানে বাস করছে। কিন্তু কি কারণে? অপরপক্ষে দারোগা লক্ষ্মীকান্ত বাবু এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করতে আসেন নায়েব বসন্ত সেনকে, কিন্তু বসন্ত সেন লক্ষ্মীকান্ত বাবুকে বোকা বানিয়ে পালিয়ে যান। যাওয়ার আগে তিনি কিরিটিকে এবং সবিতাকে অনুরোধ করে যান যাতে তারা এই হত্যা রহস্যের তদন্তের ব্যাপারে আর অগ্রসর না হয়। কিন্তু সবিতা যদিও সন্দেহ করে এই হত্যা রহস্যের পিছনে তাদের পরিবারের কোনো এক কলঙ্কের ইতিহাস আছে, তবু সে এর শেষ দেখতে চায় এবং কিরিটি তাকে কথা দেয় আর মাত্র দিন 5 মধ্যেই এই তদন্তের জবনিকাপাত করতে সক্ষম হবে। এরপর স্বপ্নথিতের মতোই যেন অকস্মাৎ কিরিটির সমস্ত চেতনা অনুভূতি সজাগ হয়ে উঠতে শুরু করেছে। চিন্তার ঘন কুজ্ঝটিকা জাল একটু একটু করে মুক্তির আলোক সম্পাতে দূরীভূত হতে শুরু করেছে। আর দেরি নেই। রাত্রি কত হবে? হাত ঘড়িটার দিকে একবার তাকালো কিরিটি। 11:15। অত্যন্ত ক্ষিপ্র হস্তে কিরিটি সুইমিং কস্টিউমটা পরে নিয়ে তার উপরে ধুতিটা মালকোঁচা দিয়ে পরিধান করে নিল। মাথায় এঁটে নিয়েছে সাঁতার দেবার একটা কালো রঙের রাবারের তৈরি সুইমিং ক্যাপ, পায়ে রাবার শু। ঘরের আলোটা কমিয়ে দিয়ে নিঃশব্দে কক্ষ থেকে বের হয়ে এলো কিরিটি দরজাটা ভেজিয়ে দিয়ে। সত্যজিৎ সদর থেকে ফেরেনি। ঘরের মধ্যে সে তাই একাই ছিল। এর মধ্যেই সমগ্র প্রমোদ ভবন যেন ঘুমের নিঃসীম অতলে তলিয়ে গিয়েছে। পা টিপে টিপে সিঁড়িপথ অতিক্রম করে ভিতরে রাঙ্গিনা পার হয়ে পূর্ব দিনের ঘরের মধ্যকার সেই পথ দিয়েই নন্দনকাননে যাবার পথে এসে দাঁড়ালো কিরিটি। মাথার উপরে রাত্রির আকাশ, শুক্লা ত্রয়োদশীর চাঁদ, ক্ষীণ চন্দ্রালোকে অদূরে নন্দনকানন, দিগন্ত প্রসারী বউরানীর বিল কেমন যেন স্বপ্ন বিহ্বল। দ্রুত পদে কিরিটি নন্দনকাননে এসে পৌঁছালো। পূর্বদিনের সেই স্থানটি চিনে নিতে কিরিটির কষ্ট হয় না। অতঃপর ধীরে ধীরে জলের মধ্যে গিয়ে নামলো। গ্রীষ্মের রাত, বেশ গরম বোধ হচ্ছিল। বিলের শীতল জলে আকণ্ঠ ডুবিয়ে শরীর যেন জুড়িয়ে গেল। কিরিটি সম্মুখ দিকে দৃষ্টি রেখে দ্রুত হস্ত সঞ্চালনে জল কেটে সাঁতরে চলল। ক্ষীণ চন্দ্রকিরণ স্নাত বিলের জলে সাঁতরাতে সাঁতরাতে কিরিটির মনের মধ্যে কেমন যেন নেশা জাগে। মনে পড়ে বঙ্কিমের চন্দ্রশেখরের প্রতাপ ও শৈবালিনীর চন্দ্রালোকিত রাত্রে গঙ্গার বুকে সাঁতার দেবার কথা।
কিরিটি এগিয়ে চলে। স্বপ্নের চাইতেও বর্তমানে যে চিন্তা তাকে এই রাত্রে বৌরানীর বিলের জলে এনে ফেলেছে, ওই অস্পষ্ট দূরবর্তী অন্ধকার বৃক্ষ সমাকুল তটরেখা, সেই দিকে লক্ষ্য করে কিরিটি সাঁতরে চলে আরও দ্বিগুণ উৎসাহে। অনেকটা পথ চলে এসেছে কিরিটি। সহসা তার চিন্তাজাল ছিন্ন হয়ে গেল অস্পষ্ট ক্ষীণ সঙ্গীতের সুরে। উৎকর্ণ হয়ে ওঠে কিরিটি সন্তরণ দিতে দিতেই। জলের মধ্যে গানের সুর। হ্যাঁ, সত্যি কে যেন গান গাইছে অল্প দূরে কোথাও। গানের সুরকে অনুসরণ করে কিরিটি আরো খানিকটা দ্রুত নিঃশব্দে সাঁতরিয়ে এগিয়ে যায়। ক্রমে স্পষ্ট, আরো স্পষ্ট হয়ে যায় এবার গানের সুরলহরী। কি মধুর, কি বা অপরূপ কণ্ঠ! চন্দ্রালোকিত এই নিশীথ রাত্রি যেন বীণাবাদন করছে। গানের সুরমূর্ছনায় যেন আকাশ বাতাস দিগন্ত প্লাবিত হয়ে যাচ্ছে। আরো কিছুটা অগ্রসর হবার পর সহসা এতক্ষণে কিরিটির নজরে পড়ে তীরের কাছেই একটা ছোট্ট ভাসমান নৌকা জলের মধ্যে। ভাসমান সেই নৌকার উপর বসেই ধীরে ধীরে বৈঠা দিয়ে জল কাটতে কাটতে আপন মনে সম্বিত হারা হয়ে কে যেন গান গেয়ে চলেছে। আর একটু এগিয়ে গেল কিরিটি সন্তর্পণে। চন্দ্রালোকে এবারে গায়িকা নৌকার উপরে উপবিষ্টা চন্দ্রলেখাকে চিনতে কিরিটির কষ্ট হয় না। গায়ে একটা পাতলা জরির ওড়না চাঁদের আলোয় চিকচিক করছে। বক্ষের দুপাশ দিয়ে ঝুলছে দুটি বেনি। আশ্চর্যই হয়ে যায় কিরিটি এত রাত্রে নৌকায় বসে চন্দ্রলেখাকে গান গাইতে শুনে। কে জানে, ওর দাদু হয়তো ঘুমিয়ে পড়েছে। সেই ফাঁকে চন্দ্রা নৌকা নিয়ে বিলের জলে ভেসে পড়েছে এই রাত্রে। কি একটা উর্দু গান গাইছে চন্দ্রা। গানের ভাষা না বুঝলেও ভারী মিষ্টি গানের ভাবটি। কিরিটি এবারে একটু অন্ধকার দেখে তীরের এক অংশে সাঁতরে গিয়ে ওঠে এবং উঠে ভিজে কস্টিউমটা গা থেকে খুলে ধুতিটা পরে নিল। চন্দ্রা তখনও আপন মনে গান গাইছে। কিরিটি আলো ছায়া খচিত পথ দিয়ে বাড়িটার দিকে এগিয়ে চলল। দিনের বেলায় আজ যখন পৌর সুরজমলের সঙ্গে এই দিকে এসেছিল তখনই বেশ ভালো করে চারিদিক দেখে রেখেছিল। বাড়ির পশ্চাৎভাগে পৌঁছাতে তার কষ্ট হয় না। এদিককার দরজাটা ভেজানো ছিল মাত্র, বোধহয় চন্দ্রলেখাই ভেজিয়ে রেখে গিয়েছে। সন্তর্পণে ভেজানো দরজাটা ঠেলে ফাঁক করে কিরিটি ভেতরে প্রবেশ করল। সামনেই অপ্রশস্ত একটি আঙিনা। অস্তগামী চন্দ্রালোকে চারিদিক তীক্ষ্ণ দৃষ্টিতে একবার দেখে নেয় কিরিটি। ঘরের প্লিন্থ মাটি থেকে প্রায় হাতখানেক উঁচু, তারপরই একটা বারান্দা মতো। বারান্দার উপর এসে উঠল কিরিটি। পরপর তিনটি ঘর, দুটি ঘরের দরজায় তালা ঝুলছে। একখানা ঘরের ঈষদ উন্মুক্ত দ্বার পথে আসছে মৃদু আলোর একটুখানি আভাস। পা টিপে টিপে এগিয়ে গেল কিরিটি প্রথমেই সেই কক্ষের দিকে। আলগোছে পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপর ভর করে দরজার সামনে দিয়েই ঘরের মধ্যে উঁকি দিল। ঘরের এক কোণে দেয়াল ঘেঁষে মাটির প্রদীপাধারের ওপর একটি মৃৎ প্রদীপ জ্বলছে মিটমিট করে। প্রদীপের সেই ক্ষীণ আলোকেই তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে চারিদিকটা দেখে নিল কিরিটি। শূন্য কক্ষ, এক কোণে একটা খাটিয়ার ওপর শূন্য শয্যা, তারই পাশে একটা মাটির কলসি, একটা গ্লাস। দেয়ালে পেরেকের সাহায্যে দড়ি টাঙিয়ে খান কতক শাড়ি কাপড় ঝোলানো। কিরিটির বুঝতে কষ্ট হয় না এই ঘরেই সই চন্দ্রলেখা, এটা তারই শয়নকক্ষ নিশ্চয়ই। এইটা যদি চন্দ্রলেখার শয়নকক্ষ হয় তো ওর দাদু সুরজমলের ঘর কোনটা? কোন ঘরে তাহলে সুরজমল থাকে? বাকি দুটো ঘর তো দেখেছে ও তালাবন্ধ, তবে কি সুরজমল এই দুটো ঘরেরই কোনো একটাতে থাকে? এখন নেই, কোথায় গিয়েছে? কিন্তু এত রাত্রে সে কোথায় বা যাবে বা যেতে পারে তার তরুণী নাতনিকে একাকিনী এই নির্জন জঙ্গলের মধ্যে একা বাড়িতে রেখে? তবে রাজপুতেরা এদেশের লোকেদের মতো ভীতু তো নয়। তাছাড়া রাজপুতের মেয়ে আত্মরক্ষা করতেও হয়তো জানে। সহসা এমন সময় অস্ফুট কাতর একটা শব্দে ও যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতোই থমকে সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে উৎকীর্ণ হয়ে ওঠে। শিকারী বিড়ালের মতোই সজাগ হয়ে ওঠে। অস্ফুট কাতরোক্তি স্পষ্ট শুনেছে। উৎকর্ণ হয়ে আছে কিরিটি। অসম্ভব কিছুর একটা প্রতীক্ষায় ওর সমস্ত দেহটা যেন কঠিন আর ঋজু হয়ে উঠেছে। আঙিনার ওপর চাঁদের আলো ম্লান হয়ে এসেছে।
কোথায় অন্ধকারে একটা তক্ষক টকটক করে শব্দ করে উঠল। নিস্তব্ধ রজনী যেন কোকিয়ে উঠল। কুৎসিত শব্দটা যেন নিস্তব্ধ রজনীর বুকে একটা ভয়াবহ ইঙ্গিত দিয়ে গেল কোনো অশুভ অমঙ্গলের। আবার শোনা গেল অস্পষ্ট কাতরোক্তি, ক্লান্ত অবসন্ন কণ্ঠের যন্ত্রণাকাতর শব্দ। যেন মনে হয় বুঝি একটা বুক চাপা দীর্ঘশ্বাস নিশুতি রাতের স্তব্ধতায় মর্মায়িত হয়ে উঠেছে। কাতর শব্দটা আবার কানে ভেসে এলো। এবারে কিরিটির মনে হলো যেন পাশেরই কোনো ঘর থেকে শব্দটা অস্পষ্টভাবেই ভেসে আসছে। সতর্ক দৃষ্টিতে তাকায় কিরিটি। আধো আলো আধো ছায়া ঘেরা বারান্দা চারিদিকে। কোথা থেকে আসছে শব্দটা? শ্রবণেন্দ্রিয়কে সজাগ করে বোঝবার চেষ্টা করে। ওই তালাবন্ধ দুটো ঘরের একটা ঘর থেকে কি? পায়ে পায়ে সন্তর্পণে এগিয়ে যায় কিরিটি প্রথম ঘরটার দিকে। আবার সেই অস্পষ্ট কাতরোক্তি। সহসা আবার কিরিটি থমকে দাঁড়ালো। বহু দূর থেকে যেন ভেসে আসছে দ্রুত ধাবমান অশ্বক্ষুরের ধ্বনি। ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে কোনো অশ্বারোহী হয়তো এই দিকেই আসছে। ঘরের দিকে আর যাওয়া হলো না। অস্পষ্ট কাতরোক্তি ক্ষণপূর্বে কোথা থেকে আসছে তার আর সন্ধান করা হলো না কিরিটির। মুহূর্তে সে নিজের সংকটময় পরিস্থিতিটা সম্যক উপলব্ধি করে কর্মপন্থা স্থির করে ফেলে। অত্যন্ত দ্রুত ক্ষিপ্র পদে কিরিটি আঙিনাটা অতিক্রম করে বাড়িটার সম্মুখভাগে এসে দাঁড়ালো। সকালবেলায় ওই দিন কিরিটি লক্ষ্য করেছিল একটা বড় শিমুল গাছ ও তেঁতুল গাছ পাশাপাশি একটা জায়গায় বাড়িটার সামনে দক্ষিণ দিকে ঘন হয়ে দাঁড়িয়ে আছে ছায়া বিস্তার করে। কিরিটি দ্রুত পদে সেই দুটি বৃক্ষের আড়ালে গিয়ে আত্মগোপন করে দাঁড়ালো। অশ্বক্ষুরের ধ্বনি এখন আরো স্পষ্ট শোনা যাচ্ছে। অশ্বারোহী দ্রুত গতিতে এই দিকেই অশ্ব ছুটিয়ে আসছে। কয়েক মিনিটের মধ্যেই অশ্বারোহী বাড়ির সামনে এসে বেগবান অশ্বের রাশ টেনে অশ্বের গতিরোধ করল। অস্পষ্ট চাঁদের আলোয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিরিটি দেখল দীর্ঘাকায় এক ব্যক্তি অশ্ব থেকে অবতরণ করল। কিন্তু অশ্বারোহীকে চিনবার উপায় নেই। সর্বাঙ্গ একটা কালো মখমলের আংরাখায় আবৃত, মুখাবয়ব প্রায় সবটাই কালো একটা রুমালে ঢাকা। অশ্বারোহী ধীর মন্থর পদে চাবুকটা হাতের মুঠোর মধ্যে ধরিয়ে এগিয়ে চলল বাড়িটার দিকে। দৃঢ় বলিষ্ঠ পদবিক্ষেপ, চলার মধ্যে কোনো সংকোচ বা দ্বিধা মাত্রও যেন নেই। স্মৃতির পৃষ্ঠাগুলো দ্রুত কিরিটি উল্টে যায়। মনে করবার চেষ্টা করে আগন্তুকের চলার ভঙ্গিটা কোনো পরিচিত জনের চলার সঙ্গে মিলিয়ে নিতে পারে কিনা। কিরিটি কিন্তু বৃক্ষের আড়াল থেকে বের হয়ে আসে না বা আগন্তুককে অনুসরণ করার চেষ্টা করে না, নিশ্চেষ্ট হয়েই অপেক্ষা করে। সে স্পষ্ট দেখতে পেল একসময় আগন্তুক বাড়ির মধ্যে অদৃশ্য হয়ে গেল। বৃক্ষের আড়াল থেকে বের হয়ে আবার বাড়ির দিকে অগ্রসর হবে কিনা ভাবছে, এমন সময় অতর্কিতেই কিরিটি যেন চমকে ওঠে আবার পদশব্দে। শুকনো ঝরা পাতা গুঁড়িয়ে যাচ্ছে মচমচ করে। কে যেন ধীর মন্থর পদে পশ্চাতের গাছপালার দিক থেকে হেঁটে আসছে। চকিতে কিরিটি আধো আলো আধো অন্ধকারে পশ্চাতের দিকে তাকিয়ে একপাশে সরে দাঁড়ালো। একটা অস্পষ্ট আবছা মূর্তি এগিয়ে আসছে। পদভারে তার শুকনো ঝরা পাতাগুলো মচমচ শব্দে গুঁড়িয়ে যাচ্ছে। ক্রমে মূর্তি আরো এগিয়ে আসে। অস্পষ্ট আলো ছায়াতেও কিরিটির এবারে চিনতে কষ্ট হয় না, সুরজমল সিং। সুরজমল এগিয়ে গিয়ে বাড়ির মধ্যেই প্রবেশ করলো। কিরিটি তথাপি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে অপেক্ষাই করবে সে। বোধহয় মিনিট 15 বাদে আকাশে চাঁদের সামান্য অবশিষ্ট আলোকটুকুও যেন বিলুপ্ত হয়ে গিয়েছে। চাঁদ অস্তমিত। চারিদিকে একটা অস্পষ্ট ধূসর আবহাওয়ায় যেন রহস্য ঘন হয়ে উঠেছে। হঠাৎ কিরিটি সচকিত হয়ে উঠল। পূর্বের সেই আগন্তুক ও সুরজমল প্রায় পাশাপাশি দুজনে হাঁটতে হাঁটতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। নিম্নকণ্ঠে দুজনে তখনও যেন কি কথা বলছে পরস্পরের মধ্যে হিন্দি ভাষাতেই। প্রথমটাই ওদের কারো কোনো কথাই কিরিটি বুঝতে পারে না। ক্রমে হাঁটতে হাঁটতে ওরা দুজনেই যখন কিরিটি যেখানে গাছের আড়ালে দাঁড়িয়েছিল আত্মগোপন করে তার খুব কাছাকাছি এসে পড়েছে, ওদের দু একটা শব্দ খাপছাড়া অসংলগ্নভাবে ওর কানে এলেও সঠিক কিছু বুঝে উঠতে পারে না। এগিয়ে যেতে যেতে একসময় দুজনেই কিরিটি যে গাছটার আড়ালে দাঁড়িয়েছিল তার থেকে হাত দেড়েক তফাতে এসে দাঁড়িয়ে গেল।
এবার ওদের কথা ও স্পষ্ট শুনতে পেল কিরিটি। সুরজমল বলছিল, তোমাকে তো বললাম বাবুজি, আর এভাবে এখানে দেশ মুলুক ছেড়ে থাকতে পারবো না। চাপা ভারী কণ্ঠে প্রত্যুত্তর এলো, শোনো সুরজমল, তোমারই ভালোর জন্য এ ব্যবস্থা করেছি আমি, লেকিন আর বেশি দিন থাকতে হবে না, কাজ শেষ হয়ে এসেছে প্রায়। ঝুটমুট তুমি আমাকে এখানে ধরে রেখেছো বাবুজি, এতদিন তো হয়ে গেল তোমার কথায় কথায়। সুরজমল, ছেলে মানুষই করো না। না বাবুজি, আর নয়, সামনের শনিবারই আমরা চলে যাব। পাগলা, তা হতে পারে না। আমি যাবই, ঝুটমুট তুমি আমাকে অনুরোধ করছো। সুরজমল শোনো, আমার বিনা হুকুমে এখান থেকে যদি এক পাও নড়ো। বাবুজি ভুলে যাচ্ছ, সুরজমল রাজপুতের বাচ্চা, ও চোখ রাঙানিকে থোড়াই কেয়ার করে। দ্বিতীয় বক্তার কণ্ঠস্বর সহসা এরপর যেন একেবারে খাদে নেমে এলো। এত দূর এগিয়ে এসে এভাবে সব নষ্ট করো না সুরজমল, তোমারই ভালোর জন্য বলছি আমি। আর একটা সপ্তাহ তুমি অপেক্ষা করো, এতদিনই তো অপেক্ষা করলে। সুরজমল কোনো প্রত্যুত্তর দেয় না, চুপ করেই থাকে। কাল আবার দেখা হবে, আর মনে থাকে যেন যা বলে গেলাম। বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে কি যেন মনে পড়ে গিয়েছে, এভাবেই জামার ভেতর হাত চালিয়ে এক মুঠো নোট বের করে সুরজমলের দিকে এগিয়ে দিল। এই টাকাগুলো রাখো, আমি চললাম। সুরজমল হাত বাড়িয়ে নোটগুলো নিল। অতঃপর আগন্তুক এগিয়ে অশ্বের পৃষ্ঠে আরোহী হয়ে নিমেষে অশ্বকে ছুটিয়ে দৃষ্টির বাইরে চলে গেল। দূর থেকে বিলীয়মান অশ্বক্ষুরধ্বনি ভেসে আসে, খট 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 খট, ক্রমে মিলিয়ে যায়। সুরজমল আরো কিছুক্ষণ স্থাণুর মতো একই জায়গায় দাঁড়িয়ে থেকে একসময় বাড়ির দিকে পা বাড়ায়। পুনর্বার বিল সাঁতরে প্রমোদ ভবনে এসে যখন পৌঁছালো কিরিটি, রাত তখন প্রায় 3টে হবে। ক্লান্তিতে সমস্ত শরীর অবসন্ন। প্রমোদ ভবনটা মনে হচ্ছে যেন ঘুমে একেবারে পাথর হয়ে আছে। বাতাসে ঝাউ গাছের সরু সরু চিকন পাতাগুলো শোঁ শোঁ করে করুণ একটা শব্দে নিশীথের স্তব্ধতাকে একঘেয়েভাবে বিদীর্ণ করে চলেছে। আর কোনো শব্দ শোনা যায় না। পূর্বের পথেই কিরিটি প্রমোদ ভবনে প্রবেশ করে আঙিনা অতিক্রম করে ভিতরে গিয়ে প্রবেশ করলো। সিঁড়িপথের দেয়ালে আলোটা টিমটিম করে জ্বলছে। ঘোলাটে আলোয় সমস্ত সিঁড়ির পথটা যেন কেমন ছমছম করছে। সিঁড়ির মাঝামাঝি উঠেছে কিরিটি। নিচের বারান্দায় যেন কার পদশব্দ পাওয়া গেল। সিঁড়ির দিকেই কেউ এগিয়ে আসছে। মুহূর্তে যেন কিরিটি সক্রিয় হয়ে ওঠে। নিঃশব্দ অথচ অত্যন্ত ক্ষিপ্র গতিতে বাকি সিঁড়িগুলো কতকটা লাফ দিয়ে দিয়েই অতিক্রম করে কিরিটি দোতলার ঘরে উঠে সোজা একেবারে নিজের ঘরের দরজাটা ঠেলে ভিতরে গিয়ে প্রবেশ করলো। ঘরের আলোটা তেমনি কমানো, পিটপিট করে জ্বলছে। শয্যার দিকে তাকিয়ে দেখলো পাশাপাশি দুটি শয্যা, তার ও সত্যজিতের, দুটোই শূন্য। কিন্তু অত ভাববারও সময় নেই কিরিটির। চকিতে ফুঁ দিয়ে চিমনির উপর ঘরের একটি মাত্র আলো নির্বাপিত করে দিল সে। নিমেষে নিশ্ছিদ্র আধার যেন সমস্ত কক্ষটিকে গ্রাস করে নিল। কয়েকটা মুহূর্ত নিঃশব্দ, কেবল শ্রবণেন্দ্রিয় দুটি সজাগ, উৎকর্ণ। চোখের দৃষ্টিতে ঘরের নিশ্ছিদ্র অন্ধকার ক্রমে সহ্য হয়ে আসে। সতর্ক নিঃশব্দ পদবিক্ষেপে অতঃপর কিরিটি এগিয়ে গেল কক্ষের ভেজানো দরজাটার দিকে। কবাট দুটো ঈষৎ ফাঁক করে বাইরের মৃদু আলোকিত বারান্দার দৃষ্টিপাত করলো কিরিটি। শুনতে ভুল করেনি, পদশব্দই। কে যেন সিঁড়ির পথে উপরেই উঠে আসছে। পদশব্দ ক্রমেই উপরের দিকে এগিয়ে আসছে, কিন্তু একজোড়া তো নয়, দুজোড়া পায়ের শব্দ যে শুনছে কিরিটি। আশ্চর্য, এত রাত্রে কারা উপরে আসছে? আরো আশ্চর্য হলো কিরিটি যখন দেখলো শুনতে তার ভুল হয়নি, দুজনই, সত্যজিৎ ও কল্যাণী, এবং পরস্পর ওরা হাত ধরাধরি করে পাশাপাশি দাঁড়িয়েছে, কল্যাণী ও সত্যজিৎ। এত রাত্রে দুজনে নিচে ওরা কোথায় গিয়েছিল? সবিতা দেবী, সবিতা দেবী কোথায়?
তুমি ঠিক দেখেছো তো কল্যাণী? তুমি যখন বিছানা থেকে উঠে আসো তখন সবিতা ঘুমিয়েই ছিল। কল্যাণীর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে সত্যজিৎ। হ্যাঁ হ্যাঁ, নাক ডাক ছিল। কল্যাণীর ওষ্ঠ প্রান্তে মৃদু চপল হাসি। এর মধ্যে যদি সে উঠে থাকে বা ঘুম ভেঙে গিয়ে থাকে? দিন চারেক তো শুচ্ছি ওর সঙ্গে, গাঢ় ঘুম, এক ঘুমে রাত কাবার করে। কিন্তু কিরিটি বাবু এতক্ষণে তিনিও হয়তো নাক ডাকছেন। চাপা হাসির সঙ্গে জবাব দেয় সত্যজিৎ। বারান্দার ওয়াল ক্লকটা এমন সময় ঢং ঢং করে বাজতে শুরু করলো। রাত্রি 4টে, শেষ হয়ে এলো রাত। উফ, রাত 4টে, চলি। তড়িৎ পদে কল্যাণী তার ঘরের দিকে চলে গেল। কিরিটিও আর মুহূর্ত মাত্র দেরি করে না, সোজা ক্ষিপ্রপদে অন্ধকারেই গিয়ে শয্যার ওপর টান টান হয়ে শুয়ে পড়ে। চোখ বুঝেই পড়ে থাকে অন্ধকারে কিরিটি কান দুটো সজাগ রেখে। একটু পরেই ভেজানো কপাট খুলে গেল। নিঃশব্দে কক্ষ মধ্যে প্রবেশ করলো সত্যজিৎ। ওর পায়ের শব্দেই কিরিটি টের পায়। কিরিটি যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থাতেই শয্যায় শুয়ে পড়েছে। ভালো করে জল ও মোছার অবকাশ পায়নি, বেশটাও বদলাতে পারেনি। সত্যজিৎ পকেট থেকে টর্চ বের করে বোতাম টিপল। টর্চের আলোয় ঘরের চারদিক একবার দেখে নিল। শায়িত কিরিটির মুদ্রিত চোখের পাতায় টর্চের তীব্র আলোর রশ্মিটা মুহূর্তের জন্য এসে পড়ে। কিরিটি বুঝতে পারে। কিরিটিকে ওই অবস্থায় শুয়ে ঘুমোতে দেখে সত্যজিৎ একটু অবাকই হয়। এগিয়ে গেল সত্যজিৎ টেবিলটার উপর রক্ষিত আলোটা আবার জ্বালাবার জন্য। টেবিলের উপরেই দেশলাইটা ছিল। দেশলাইয়ের একটা কাঠি জ্বালিয়ে হাত বাড়িয়ে আলো হাতে চিমনিটা খুলে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই উত্তপ্ত কাঁচের চিমনির স্পর্শে উহ করে একটা যন্ত্রণাকাতর শব্দের সঙ্গে প্রায় সঙ্গে সঙ্গেই সত্যজিতের হাত থেকে চিমনিটা মেঝেতে পড়ে গিয়ে ঝনঝন শব্দে ভেঙে গুঁড়িয়ে যায়। যেন হঠাৎ চিমনি ভাঙার শব্দেই আচমকা ঘুমটা ভেঙে গিয়েছে। ধরফর করে বিস্ময় বিস্ফারিত চোখের দৃষ্টি নিয়ে কিরিটি অন্ধকারী শয্যার উপরে উঠে বসে প্রশ্ন করলো, কে? কি হলো? কিরিটি বাবু, আমি। আলো জ্বালতে গিয়ে হাত হতে হঠাৎ চিমনিটা পড়ে গিয়ে ভেঙে গেল। ও দাঁড়ান, নড়বেন না। ভাঙা কাচের টুকরোতে পা কাটবেন শেষকালে। আমার একটা ছোট হারিকেন আছে, জ্বালাচ্ছি, দাঁড়ান। কিরিটি শয্যা থেকে নেমে ঘরের কোণে রক্ষিত একপাশে তার সঙ্গে আনা ছোট্ট দামি লণ্ঠনটি তুলে নিয়ে বলল, দেশলাই আছে? দিন তো দেশলাইটা, ছুড়ে দিন এদিকে। হাত বাড়িয়ে অন্ধকারে টেবিলের ওপর থেকে দেশলাইটা খুঁজে নিয়ে কিরিটির দিকে অন্ধকারে ছুড়ে দিল সত্যজিৎ। অল্প চেষ্টাতেই কিরিটি আলোটা জ্বালালো। ঘরের অন্ধকার দূরীভূত হলো উজ্জ্বল আলোয়। বাতিটা ছোট হলেও প্রচুর আলো হয়। হাতের বাতিটা টেবিলের ওপর নামিয়ে রেখে এতক্ষণে কিরিটি সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সম্মুখে স্থির দণ্ডায়মান সত্যজিতের দিকে। বাইরের দেয়াল ক্লকটা বাজতে শুরু করে ঢং 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 করে। 1 2 3 4 5। রাত শেষ হয়ে এলো। এই ফিরছেন বুঝি? ফিরতে এত দেরি হলো যে সত্যজিৎ বাবু? কিরিটির প্রশ্নে বারেকের জন্য মুখ তুলে তাকালো সত্যজিৎ কিরিটির দিকে, কিন্তু ওর প্রশ্নের জবাব দেয় না। কিরিটি এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে সিগার কেসটা তুলে নিয়ে তা থেকে একটা সিগারেট বের করে সিগারেটটাই অগ্নিসংযোগ করলো। জ্বলন্ত সিগারেটটাই গোটা কয়েক টান দিয়ে কিরিটি আবার সত্যজিতের দিকে তাকালো। সত্যজিৎ তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, স্থির নির্বাক। বসুন সত্যজিৎ বাবু, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে। সত্যজিৎ তথাপি নির্বাক। বসুন। এবার সত্যজিৎ চেয়ারটার ওপর উপবেশন করলো। শুনুন সত্যজিৎ বাবু, সবিতা দেবীর ব্যাপারে এখানে আমি এলেও এখানে আমার আসবার যে যোগাযোগ সেটা আপনার দ্বারাই হয়েছে। বলতে গেলে আপনি সেদিন আমাকে এখানে এনে তুলেছেন। সত্যজিৎ কিরিটির দিকে চোখ তুলে তাকালো। এখানে আসবার পর এই কদিনের অনুসন্ধানে কিরিটি মৃদুভাবে বলতে লাগলো, যতটুকু আমি জেনেছি বা যা বুঝেছি, সবিতা দেবীর পিতা মৃত্যুঞ্জয় চৌধুরীর মৃত্যুর ব্যাপারটা অতীতের একটা অত্যন্ত জটিল কাহিনীর সঙ্গে জড়িত আছে, এটা স্পষ্টই বোঝা গেছে। এবং আমার অনুমান যদি মিথ্যা না হয় তাহলে 2-4 দিনের মধ্যেই আর একটা বড় রকমের দুর্ঘটনাও যে ঘটবে সে সম্পর্কে আমি নিঃসন্দেহ।
অবশ্য আমি যাতে এই অবশ্যম্ভাবী দুর্ঘটনাটা না ঘটে সেই চেষ্টাই করছি, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে আমি বর্তমানে এসে দাঁড়িয়েছি যে অবস্থায় সবিতা দেবীকে বাদ দিয়ে আমি আশা করেছিলাম অন্তত আপনার সাহায্য আমি পাবই এই জটিল রহস্যের পাক খাওয়া সূত্রগুলোর। কিরিটির কথা শেষ হলো না, সত্যজিৎ কথা বলল। আমি তো সর্বদাই প্রথম থেকেই আপনাকে সাহায্য করতে প্রস্তুত মিস্টার রায়। তাই যদি হবে তাহলে গত কদিন থেকেই লক্ষ্য করছিলাম আপনি আমাকে অ্যাভয়েড করেই চলেছেন, এবং শুধু তাই নয়, সব কথাও আপনি আমাকে খুলে বলছেন না। কে বললে? যা যা এখানে এসে আমি জেনেছি সবই তো খুলে আপনাকে বলেছি। না, বলেননি। কিরিটির কণ্ঠস্বরটা যেন হঠাৎ কেমন কঠিন মনে হয়। কি বলছেন আপনি মিস্টার রায়? ঠিকই বলছি। এই কদিনেই আপনি যে কল্যাণী দেবীর সঙ্গে সবিতা দেবীর অজ্ঞাতি এতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছেন, কই এই কথাটা তো। মিস্টার রায়, আমি ঘুমোইনি, জেগেই ছিলাম সত্যজিৎ বাবু এতক্ষণ। আপনি জেগেছিলেন? হ্যাঁ, এবং দুর্ভাগ্যবশত এত রাত্রে সিঁড়িতে পদশব্দ পেয়ে কৌতূহলের বশেই এগিয়ে গিয়েছিলাম কে এত রাত্রে উপরে আসছে দেখবার জন্য। আপনাকে এবং কল্যাণী দেবীকে একান্ত ঘনিষ্ঠভাবে হাত ধরাধরি করে উঠে আসতে দেখে একটু বিস্মিতই হয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি সত্যজিৎ বাবু, তার চাইতেও বিস্মিত হয়েছি আমার ভুল ভেঙে যাওয়াতে। আপনার ভুল ভেঙে যাওয়ায়? কি ভুল? সবিতা দেবী ও আপনার মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠেছে বলে আমি অনুমান করেছিলাম, এখন দেখছি সেটা ভুল। না, ভুল নয় কিরিটি বাবু। ভুল নয়? বিস্ময় ভরা দৃষ্টিতে কিরিটি সত্যজিতের মুখের দিকে তাকালো। না, এবং সবিতা সবই জানে। সবিতা দেবী সব জানেন? আপনার ও কল্যাণীর? হ্যাঁ, সে জানে। কি বলছেন আপনি সত্যজিৎ বাবু? সব জেনে শুনে সবিতা দেবী? হ্যাঁ, কারণ তারও আমার মধ্যে সম্পর্কটা পূর্বের মতোই অটুট আছে। কোনো প্রকার সন্দেহ বা গোলমাল হবার অবকাশ এখনো ঘটেনি আমাদের পরস্পরের মধ্যে। কিরিটিও যেন সত্যি কিছুক্ষণের জন্য বিমূঢ় হয়ে গেছে। কণ্ঠে তার স্বর ফোটে না। কিছুক্ষণ সে স্তব্ধ হয়েই বসে থাকে। সহসা বিদ্যুৎ চমকের মতো একটা কথা তার মনে উদয় হওয়ায় সত্যজিতের দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে সে রাত্রে আপনিই কি কানাইয়ের মার শোবার ঘরে, যে ঘর থেকে সে নিরুদ্দিষ্টা হয়, সেই ঘরে গিয়েছিলেন? এবারে সত্যজিতের চমকানোর পালা। চমকে সে কিরিটির মুখের দিকে তাকালো। আপনি সে কথা কি করে জানলেন মিস্টার রায়? সে কথা পরে হবে, তার আগেই আমি জানতে চাই, তাহলে আপনি লাস্ট পারসন এ বাড়ির মধ্যে যিনি শেষবারের মতো কানাইয়ের মাকে সে রাত্রে এ বাড়ি থেকে নিরুদ্দিষ্টা হবার পূর্বে দেখেছিলেন। অ্যান্ড নট আই, বাট অ্যাট হোয়াট টাইম? রাত তখন কটা মনে আছে কি আপনার? কানাইয়ের মার ঘর হতে আসি রাত বোধ করি তখন 1:45 হবে। গোপন না করে এবারে সত্যজিৎ বলে। কিরিটি কিছুক্ষণ অতঃপর নিজের মনেই কি যেন চিন্তা করে এবং পরে মৃদু কণ্ঠে বলে, তাহলে রাত 1টার পর কোনো এক সময়ে শি ওয়াজ রিমুভড। আপনার কি ধারণা মিস্টার রায়? তাহলে তাকে কেউ জোর করেই? সত্যজিতের কথা শেষ হয় না। কিরিটি আবার পাল্টা প্রশ্ন করে, অবশ্যই, এবং তাকে আমার যদ্দূর অনুমান কতকটা বাধ্য করা হয়েছিল এ বাড়ি ছেড়ে চলে যাবার জন্য। কিন্তু আপনার কি অন্যরকম কিছু বলে মনে হয় সত্যজিৎ বাবু? কিরিটি সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে সত্যজিতের মুখের দিকে। আমার মনে। সত্যজিৎ যেন কেমন ইতস্তত করতে থাকে। বলুন, কি বলতে চান সত্যজিৎ বাবু? বলুন, সে রাত্রে হঠাৎ কেন আপনি নিচের মহলে কানাইয়ের মার ঘরে গিয়েছিলেন? কেন? কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? কিরিটির কণ্ঠস্বরে যেন একটু অনুনয় ব্যগ্রতা ঝরে পড়ে। আপনার অনুমানই বোধহয় ঠিক মিস্টার রায়। আমি গিয়ে দেখি কানাইয়ের মা অলরেডি যেন যাবার জন্য তৈরি। ছোট মতো একটা পুঁটলিতে খান কয়েক কাপড় ও টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র বেঁধে এক প্রকার প্রস্তুত হয়েই সে আছে। কিন্তু আপনি সেটা অনুমান করলেন কি করে? আমি তো কারো কাছেই ও কথা বলিনি, এমনকি সবিতা দেবীর কাছেও বলেননি।
হ্যাঁ, বেশ করেছেন। আমি কি করে জানতে পেরেছি? আপনি জিজ্ঞেস করছিলেন না? আপনার নস্যি নেওয়ার অভ্যাস আছে একমাত্র এ বাড়িতে, তাই না? সে নস্যি কিছু পড়ে আছে ওই ঘরের মেঝেতে, পরের দিন সকালে দেখতে পেয়েছিলাম। তাছাড়াও ওই দিন সকালে ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ার পর আপনার মুখের দিকে তাকিয়েও স্পষ্ট আমি বুঝলাম ইউ হ্যাভ সামথিং আন্ডার ইয়োর স্লিভ। কিন্তু আপনি গোপন করেছেন, এবং সেটা অবশ্য আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল কিছুক্ষণ পরেই কানাইয়ের মার ঘরে গিয়ে মেঝেতে নস্যির গুঁড়ো পড়ে থাকতে দেখে। কিন্তু কেন কেন আপনি কানাইয়ের মার সঙ্গে অত রাত্রে দেখা করতে গিয়েছিলেন? কিরিটি যেন আবার তার পূর্বের প্রশ্নেই ফিরে এলো। কারণ আমি তাকে সন্দেহ করেছিলাম। আরো অনেক কিছুই এ ব্যাপারে সে জানে। এ বাড়ির বহুদিনের পুরাতন দাসী সে। আমার ধারণা হয়েছিল নিশ্চয়ই সে মৃত্যুঞ্জয় বাবুর জীবনের এমন কোনো রহস্যময় ব্যাপার জানে। ঠিক তাই, সে জানতো। আপনার ধারণা নির্ভুল। মৃত্যুঞ্জয় চৌধুরীর জীবনের কোনো জটিল গোপনীয় ঘটনা সে জানতো, এবং সেই কারণেই তাকে অন্যত্র চলে যেতে হয়েছে। তবে কি নায়েব বসন্ত সেনই? উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করে সত্যজিৎ। না, বসন্ত সেন হত্যাকারী নন। তবে তবে মৃত্যুঞ্জয় চৌধুরীর হত্যাকারীকে হয় তিনি জানেন, না হয় হত্যার কারণ তিনি জানেন। বলেন কি? তা সত্ত্বেও তিনি সব কথা এভাবে গোপন করছেন? হ্যাঁ, করেছেন। তারও কারণ হয়তো আর কোনো উপায় ছিল না। তাই যদি হবে, তাহলে এভাবে ধরা না দিয়ে নায়েব বসন্ত সেন মিস্টেরিয়াসলি গা ঢাকা দিলেন কেন? ওই একই কারণেই হয়তো। কিরিটি আবার বলে। কিন্তু এতে করে কি লাভ হলো? তার লাভ হোক আর নাই হোক, অন্তত আমার লাভ হয়েছে। গা ঢাকা দিয়ে তাঁর একান্ত অনিচ্ছায় ও অজ্ঞাতেই তিনি আমাকে এই হত্যা রহস্যের তদন্তের ব্যাপারে কিছু সময় দিয়েছেন, যেটার প্রয়োজন আমার একান্তভাবেই হয়েছিল। কিন্তু আরেকটা কথা সত্যজিৎ বাবু, আপনার ও কল্যাণী দেবী সম্পর্কে। আজ নয়, আর একটা দিন আপনার কাছে সময় চাই মিস্টার রায়। কাল, আগামীকাল সব কথা কল্যাণী সম্পর্কে আপনাকে খুলে বলবো। হয়তো তার আর কোনো প্রয়োজন হবে না, মৃদু কণ্ঠে কিরিটি প্রত্যুত্তর দেয়। কিরিটি চেয়ার থেকে উঠে এগিয়ে গিয়ে বিলের দিককার জানলার কবাট দুটো আরো ভালো করে খুলে দেয়। রাতের আকাশ অত্যাসন্ন প্রভাতের প্রথম আলোর স্পর্শে ক্রমে ক্রমে লালচে হয়ে উঠছে। ভোর হয়ে এলো। মৃদুমন্দ রাত্রি শেষের স্নিগ্ধ বায়ু কিরিটির জাগরণ ক্লান্ত চোখে একটা ঝাপটা দিয়ে গেল। সত্যজিৎ এগিয়ে গিয়ে কাঁচের ভাঙা টুকরোগুলো এক এক করে মেঝের ওপর থেকে কুড়িয়ে একটা কাগজের ওপর তুলতে লাগলো। দিগন্ত প্রসারী বৌরানীর বিলের উপর থেকে রাত্রি শেষের ঘোলাটে পর্দাটা একটু একটু করে কে যেন টেনে তুলে নিচ্ছে। অদূরে নন্দনকাননের গাছপালাগুলো ক্রমে দৃষ্টির সামনে স্পষ্ট হয়ে উঠেছে। ভাঙা কাঁচের টুকরোগুলো কাগজের মধ্যে জড়ো করে সত্যজিৎ ঘরের বাইরে চলে গেল। থানায় গিয়ে একবার দারোগা লক্ষ্মীকান্ত সাহার সঙ্গে দেখা করা প্রয়োজন। কিরিটি আশা করেছিল গত সন্ধ্যাতেই লক্ষ্মীকান্ত বসন্ত সেনের ব্যাপারে হয়তো প্রমোদ ভবনে আসবে, কিন্তু আসেনি। কিরিটি একটু যেন আশ্চর্যই হয়েছে লক্ষ্মীকান্ত আসেনি দেখে। সন্তোষ চৌধুরীকে থানায় নিয়ে যাবার পর কি এমন সে লক্ষ্মীকান্তকে বলেছে যাতে করে সেই রাত্রেই লক্ষ্মীকান্তকে বসন্ত সেনের সঙ্গে দেখা করতে আসতে হয়েছিল? অবশ্য লক্ষ্মীকান্ত গতকাল সকালে বলেছিল সে থানায় গেলে নাকি অনেক ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারত। লক্ষ্মীকান্তর কথায় কিরিটির বিশেষ আগ্রহ দেখায়নি এই কারণেই যে সে অনুমান করেছিল নিশ্চয়ই সে সব সন্তোষের কাছে শোনা কোনো ঘটনা বা তার কাছে প্রাপ্ত চিঠিপত্রের মধ্যে কোনো সংবাদ পেয়েছে, যাতে করে লক্ষ্মীকান্ত উত্তেজিত হয়ে এখানে ছুটে এসেছিল। লক্ষ্মীকান্তর সঙ্গে এখন একবার দেখা করা বিশেষ প্রয়োজন। প্রথম ভোরের আলো খোলা জানলা পথে কক্ষমধ্যে এসে প্রবেশ করলো। হঠাৎ কিরিটির খেয়াল হয় ভাঙা কাঁচের টুকরোগুলো ফেলবার আছিলায় সেই যে কিছুক্ষণ পূর্বে সত্যজিৎ এ ঘর থেকে বের হয়ে গেল আর ফিরে আসেনি। সহসা একটা কথা কিরিটির মনে পড়ে যায়। মৃত্যুঞ্জয় চৌধুরীর ড্রয়ারের মধ্যে প্রাপ্ত দেবনাগরী অক্ষরে লেখা চিঠির বান্ডিলটা। চিঠিগুলো সব পড়া হয়নি। দরজায় খিল তুলে দিয়ে কিরিটি
চিঠির ফিতে বাঁধা বান্ডিলটা সুটকেসের ভেতর থেকে টেনে বের করলো। চেয়ারে বসে চিঠির বান্ডিলটা খুলল কিরিটি। বহুদিন আগেকার লেখা, কাগজগুলো লালচে হয়ে গেছে, কালিও যেন অস্পষ্ট। প্রত্যেকটি চিঠির শুরুতে সম্বোধন করেছে বাবুজি বলে, এবং চিঠির শেষে নাম দস্তখত করেছে কোনো এক লক্ষণ। 8খানা চিঠি, হাতের বাঁকা লেখা ও নাম দেখে বুঝতে কষ্ট হয় না প্রত্যেকটি চিঠির লেখক একই ব্যক্তি, এবং চিঠিগুলো 2-1 মাস তো বটেই, কোনো কোনো চিঠি আবার 6 মাস বা 1 বৎসরের ব্যবধানে লেখা হয়েছে। একটা চিঠিতে লেখা, সে মরেছে, আমিও মরব, কিন্তু মরতে পারছি না কেবল একজনের মুখ চেয়ে। ওর যা হোক একটা ব্যবস্থা না করা পর্যন্ত মরতে পারছি না। তাছাড়া চেত সিং, সেও তোমাকে নিষ্কৃতি দেবে না। কে এই চেত সিং? আর একখানা চিঠি, চেত সিং তোমাকে একদিন খুঁজে পাবেই, কারণ আমার স্থির ধারণা চেত সিং তোমারই খোঁজে মুলুক ছেড়েছে। চেত সিং এর বুকের পাঁচটা তুমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছ। হায়, কেন যে সেদিন তোমায় বিশ্বাস করেছিলাম। লোভের উপযুক্ত শাস্তিই আমার মিলেছে। আরও পরের একখানা চিঠি এবং সর্বশেষ চিঠি বোধহয়। এইবার আমি নিশ্চিন্ত। চেত সিং আমায় জানিয়েছে সে তোমার সংবাদ পেয়েছে, কিন্তু এই দুঃখ আমার থেকে গেল, তোমার সংবাদটা শোনা পর্যন্ত আর হয়তো আমার বাঁচা হবে না। বদ্ধ দরজায় মৃদু করাঘাত শোনা গেল। দরজাটা খুলুন মিস্টার রায়, আপনার চা এনেছি। কল্যাণীর গলা। ক্ষিপ্র হস্তে চিঠিপত্রগুলো গুছিয়ে কিরিটি বান্ডিলটা সুটকেসের মধ্যে ভরে ফেলল। দরজাটা খুলতেই দেখা গেল ধুমায়িত চায়ের কাপ হাতে প্রসন্ন হাস্যমুখে দোরগোনাতেই দাঁড়িয়ে কল্যাণী। ঘুমোচ্ছিলেন নাকি এখনো? প্রশ্ন করে কল্যাণী চায়ের কাপ হাতে ঘরে প্রবেশ করতে করতে। না না, আসুন, সুপ্রভাত। চায়ের কাপটা টেবিলের ওপর নামিয়ে রেখে চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে কল্যাণী বলে, কাল রাত্রে আমাদের ঘরে কেউ বোধহয় এসেছিল মিস্টার রায়। চায়ের কাপটা হাতে তুলে নিয়ে কিরিটি সবেমাত্র চুমুক দিয়েছিল। কল্যাণীর কথায় চকিতে ওর দিকে মুখ করে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। অবাক হচ্ছেন নিশ্চয়, এবং বোধহয় বিশ্বাসও করতে চাইছেন না, না আমার কথা? দুটোর একটাও নয় কল্যাণী, কিন্তু কিসে বুঝলেন আপনি? কল্যাণী বোধহয় লক্ষ্য করলো না যে কিরিটি তাকে তুমির বদলে আবার আপনি বলে কথা বলছে। ঘুম ভেঙেছে প্রথমে আমারই, উঠেই দেখি ঘরে কতগুলো জুতোর অস্পষ্ট ছাপ। ঘুম ভেঙেছে? কতটুকু সময় তাহলে ঘুমিয়েছিলেন? মানে? সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো কল্যাণী কিরিটির প্রশ্ন ভরা দু চোখের দিকে। আমার চাইতে সে কথাটা কি আপনি ভালো জানেন না কল্যাণী দেবী? কল্যাণী কিন্তু নিরুত্তর, তার কণ্ঠে কোনো ভাষাই জোগায় না যেন। ঘরে তো গেলেন ভোর 5টায়, ঘুমোবার সময় আর পেলেন কখন? এবার কিরিটি লক্ষ্য করে কল্যাণীর সমস্ত মুখখানা যেন একটা চাপা রক্তিমাভা ধারণ করেছে। কল্যাণী দেবী, মৃদু কণ্ঠে কিরিটি আবার ডাকে। কল্যাণী তাকালো কিরিটির মুখের দিকে। ঠিক এমনই সময় সবিতা কক্ষ মধ্যে প্রবেশ করলো। মিস্টার রায়, আসুন সবিতা দেবী, সুপ্রভাত। রাত্রে নিশ্চয়ই কাল খুব গভীর নিদ্রা দিয়েছিলেন? প্রশ্নসূচক দৃষ্টিতে সবিতা তাকালো কিরিটির মুখের দিকে। যাক, আপনার সৌভাগ্য বলতে হবে, গত রাত্রে আপনার কোনো ক্ষতি হয়নি। আপনি? হ্যাঁ, এইমাত্র কল্যাণী দেবীর মুখেই শুনলাম আপনার শয়নঘরের দরজা খোলা পেয়ে সেই সুযোগে কে নাকি আপনার শয়নঘরে অনধিকার প্রবেশ করেছিল, এবং এও বোঝাই যাচ্ছে যিনি গত রাত্রে আপনার শয়নঘরে প্রবেশ করে থাকুন না কেন, সুযোগের অভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না মিস্টার রায়, কেউ যে গত রাত্রে কোনো এক সময় আমার ঘরে প্রবেশ করেছিল সন্দেহ নেই সত্যি, কিন্তু কি করে সেটা আদৌ সম্ভব হয়েছে? আমি ও কল্যাণী শোবার আগে নিজের হাতে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম ঘরের। সবিতা বিহ্বলভাবে কথাগুলো বলল। কিরিটি কৌতুকোজ্জ্বল দৃষ্টিতে বারেকের জন্য কল্যাণীর মুখের দিকে তাকিয়ে সবিতার দিকে মুখ ফিরিয়ে বলল, বন্ধ থাকলেই বা, কারো খুলতে তো সেটা কষ্ট হতে পারে না। কিন্তু আমি বা কল্যাণী কেউই তো রাত্রে আমরা উঠিনি। সবিতা আবার বলে, আপনি ওঠেননি এটা ঠিকই,
কিন্তু কল্যাণী দেবী? কিরিটি প্রশ্ন করল। না, কলিও ওঠেনি। আমাদের দুজনের ঘুম প্রায় একই সঙ্গে ভেঙেছে। সবিতা জবাব দেয়, সে প্রশ্নের মীমাংসা পরে করলেও চলবে, আগে একবার চলুন তো দেখে আসি আপনার ঘরটা। কল্যাণী দেবী বলছিলেন আপনার শয়ন ঘরের মেঝেতে নাকি কার জুতোর অস্পষ্ট ছাপ রয়েছে। আলোচনাটা যেন কতকটা ইচ্ছা করেই বন্ধ করে দিয়ে কিরিটি চেয়ার থেকে উঠে সবিতাকে নিয়ে আবার তার ঘরের দিকে গেল। স্লথ মন্থর পায়ে কল্যাণীও ওদের অনুসরণ করলো। অস্পষ্ট জুতোর ছাপই বটে, এবং সেই পূর্বের ক্রেপসোল দেওয়া জুতোরই ছাপ কয়েকটা ঘরের মেঝেতে তখনও রয়েছে। কিরিটি তীক্ষ্ণ পর্যবেক্ষকের দৃষ্টিতে ছাপগুলো পরীক্ষা করে দেখে আর একবার ঘরের চারপাশে চোখ ঘুরিয়ে দেখে নিল। সবিতার নিদ্রিত অবস্থায় যে সময়টা কল্যাণী ঘরে ছিল না এবং ঘরের দরজা খোলা ছিল, সেই সুযোগেই কেউ এসেছিল এই ঘরে তা সুনিশ্চিত। কিন্তু কেন, কি উদ্দেশ্যে এসেছিল সে? নিশ্চয়ই একেবারে বিনা উদ্দেশ্যে কেউ গত রাত্রে কল্যাণীর অবর্তমানে তার ঘরে আসেনি। সম্ভবত রাত্রে ঠিক এ সময় কল্যাণী যে ঘরে থাকবে না এবং দরজা খোলাই থাকবে, তাও হয়তো নিশিত আগন্তুক জানত না। কিন্তু পরক্ষণেই যেন কিরিটির সন্দিগ্ধ মন প্রশ্নে আবর্তিত হয়ে ওঠে। অপাঙ্গে একবার অদূরে নিঃশব্দে দণ্ডায়মান কল্যাণীর মুখের দিকে না তাকিয়ে পারে না কিরিটি। আবার কিরিটি মেঝের উপর জুতোর ছাপগুলোর দিকে তাকালো। সবিতার পালঙ্কের একেবারে কাছ বরাবর ঘেঁষে জুতোর ছাপগুলো। ঘরের দক্ষিণ দিক ঘেঁষে দুটো শয্যা, একটা সবিতার দামি পালঙ্কের উপরে, অন্যটা হাত দুই ব্যবধানে কল্যাণীর ছোট্ট একটা তক্তাপোষের উপরে। দুটি খাটের মধ্যবর্তী ফাঁকা জায়গায় মেঝেতেই জুতোর ছাপগুলো রয়েছে। সহসা কিরিটি সবিতার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনাদের মধ্যে কে প্রথম এই ছাপগুলো দেখতে পান মিস চৌধুরী? কল্যাণী, ওই আমাকে পরে দেখায়। দরজার বাইরে এমন সময় ভৃত্যের কণ্ঠস্বর শোনা গেল। দিদিমণি। কে রে? কলকাতা থেকে উকিল বাবু এসেছেন। হ্যাঁ, মামা বাবু আপনাকে একবার এখন নিচে ডেকে দিতে বললেন। যান মিস চৌধুরী, বোধহয় কলকাতা থেকে আপনাদের সলিসিটার অতীনলাল বোস এসেছেন। কিরিটি এবার সবিতার দিকে তাকিয়ে বলল, মিস্টার বোস সলিসিটার? তার আসবার কথা ছিল কই? হ্যাঁ, নায়েব বসন্তবাবুই তাকে আসতে লিখেছিলেন, আপনার বাবার উইল সংক্রান্ত ব্যাপারেই। কিরিটি জবাব দিল, বাবার উইলের ব্যাপার? হ্যাঁ, যদিও সাধারণভাবে বিচার করে দেখতে গেলে আপনিই আপনার পিতার যাবতীয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী, তাহলেও সকলের অজ্ঞাতেই যদি উইলের মধ্যে অন্য কোনো ব্যবস্থা বা এমন কোনো প্রয়োজনীয় নির্দেশ দিয়ে গিয়ে থাকেন যে সেটা জানা দরকার, সেদিক দিয়েও তো উইলের মধ্যে কি লেখা আছে বা না আছে আপনার জানা দরকার সবিতা দেবী। যান, নিচে যান। আপনিও আসুন না মিস্টার রায়। কিন্তু আমার সেখানে থাকাটা কি উচিত হবে সবিতা দেবী? আমি তো আপনাদের ফ্যামিলির কেউ নই, সম্পূর্ণ তৃতীয় ব্যক্তি। তা হোক, তবু আপনি চলুন। সত্যজিৎ বাবু কোথায়? তিনি তো অনেকক্ষণ ঘর থেকে বের হয়ে এসেছেন। জানি না তো, কিরিটি জবাব দেয়। তুমি দেখো তো কল্যাণী, সত্যজিৎ বাবু কোথায়? কল্যাণীর দিকে ফিরে তাকিয়ে সবিতা বলল কথাটা। সকাল থেকে কই, সত্যজিতের সঙ্গে তো আমার দেখাও হয়নি। কিরিটি চকিতে একবার কল্যাণীর মুখের প্রতি দৃষ্টিপাত করে বলল, চলুন দেখা যাক, নিচেও হয়তো তিনি থাকতে পারেন। নিচে বাইরের ঘরেই সত্যজিতের দেখা পাওয়া গেল। নিত্যানন্দ সান্যাল একজন সাহেবী পোশাক পরিহিত সুশ্রী গৌরবর্ণ হৃষ্টপুষ্ট মধ্যবয়সী ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। তাঁদের পাশেই দাঁড়িয়েছিল সত্যজিৎ রায়। ওদের সকলকে ঘরে প্রবেশ করতে দেখে নিত্যানন্দ সান্যালই আহ্বান জানালেন, এই যে সবিমা, এসো এসো, ইনি অতীনলাল বোস, তোমাদের সলিসিটার। এবং উপবিষ্ট মিস্টার বোসের দিকে ফিরে তাকিয়ে বললেন, মিস্টার বোস, এই হলো সবিতা, মৃত্যুঞ্জয় চৌধুরীর একমাত্র মেয়ে। নমস্কার মিস চৌধুরী, বসুন। বসন্তবাবুরই জরুরি চিঠি পেয়ে আমি আসছি, কিন্তু এখানে এসে ওর মুখে বসন্তবাবু সম্পর্কে সব কথা শুনে তো। বিরক্তি ও ভ্রুকুটিপূর্ণ দৃষ্টিতে সবিতা সম্মুখী উপবিষ্ট
নিত্যানন্দ স্যান্ডালের মুখের দিকে তাকালো এবং পরক্ষণেই দৃষ্টি ফিরিয়ে নিয়ে অতীনলালের দিকে তাকিয়ে বলল, কি আপনি শুনেছেন নায়েব কাকার সম্পর্কে মিস্টার বোস? আমি জানি না, তবে আমি বলতে পারি ব্যাপারটা সম্পূর্ণই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা দারোগা লক্ষ্মীকান্তবাবুর মিসজাজমেন্ট। যাক, সে আলোচনা বর্তমানে আমাদের না করলেও চলবে, আর আমার ইচ্ছাও নয় আপাতত ওই বিষয় নিয়ে আলোচনা করবার। আপনি বোধহয় বাবার উইল এনেছেন। সবিতার অদ্ভুত সংযত কণ্ঠস্বরে উচ্চারিত কথাগুলি কিরিটিকে বিস্মিত করে। গতকাল দ্বীপ্রহরের দিকে জমিদারি দেখাশোনার ব্যাপারে সবিতার যে অদ্ভুত দৃঢ়তা ও সংযমের পরিচয় পেয়েছিল, আজও সবিতার কণ্ঠে যেন ঠিক সেই সুরটিই ধ্বনিত হয়ে ওঠে। অকস্মাৎ কক্ষের মধ্যে যেন একটা অপ্রিয় পরিস্থিতি ঘনিয়ে ওঠে। ঘরের মধ্যে উপস্থিত সকলেই পরস্পরের মুখের দিকে তাকায়। কিছুক্ষণের জন্য একটা স্তব্ধতা ঘরের মধ্যে বিরাজ করে। স্তব্ধতা ভেঙে সলিসিটর অতীনলালই আবার কথা বললেন। হ্যাঁ, উইলটা আমি সঙ্গেই এনেছি, বসন্তবাবুর নির্দেশ অনুযায়ী। পূর্বের অপ্রিয় আলোচনাটা যেন কতকটা ইচ্ছা করেই সম্পূর্ণ অবজ্ঞা করে একেবারে অন্য ধারায় বক্তব্য শুরু করলেন। তা সে যাই হোক, তিনি উপস্থিত যখন নেই, আপনাদের সকলের সামনে মৃত্যুঞ্জয় চৌধুরীর উইলটা পড়তে আমার আপত্তি নেই। কিন্তু উইল পড়বার আগে সবিতা দেবী, আপনাকে আমার একটা প্রশ্ন আছে, এবং যে প্রশ্নের উপরে উইল এখন আর পড়া না পড়াটা সম্পূর্ণভাবেই নির্ভর করছে। অতীনলাল সবিতার মুখের প্রতি দৃষ্টিপাত করল। বিস্মিত জিজ্ঞাসু দৃষ্টিতে সবিতা তাকায় অতীনলালের দিকে। প্রশ্ন? হ্যাঁ, যে সিলমোহর করা খামটা আপনার নামে তাঁর আয়রন সেফে ছিল, সেটা খুলে আপনি আপনার বাবার শেষ চিঠিটা পড়েছেন কি? অতীনলালের প্রশ্নে মনে হলো সবিতা যেন অতিমাত্রায় বিস্মিতা হয়েছে এবং বিস্ময় সন্দিগ্ধ ভরা কণ্ঠে কোনো মতে বলল, বাবার আয়রন সেফে আমার নামে শিলমোহর করা খামের মধ্যে তার শেষ চিঠি? হ্যাঁ, কেন পাননি আপনি সে চিঠি? আমার প্রতি মৃত্যুঞ্জয়বাবুর শেষ নির্দেশ ছিল, যে নির্দেশ তাঁর আকস্মিক মৃত্যুর মাত্র 8 দিন আগে জরুরি রেজিস্টার্ড একটা চিঠির মারফত পাই, যে এই চিঠি যেটা তিনি তাঁর সেফে রেখে গেলেন, আপনি খুলে না পড়া পর্যন্ত উইল যেন সর্বসমক্ষে তো নয়, এমনকি আপনাকে পর্যন্তও যেন পড়ে না শোনানো হয়। কিন্তু বাবার আয়রন সেফ আর যে টেবিলে বসে তিনি সাধারণত লেখাপড়া করতেন, সব আমি বসন্ত কাকার কাছ থেকে চাবি চেয়ে নিয়ে এখানে আসবার পরদিনই তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখেছি। যদি কোনো চিঠি বা এ ধরনের কোনো কাগজপত্র পাওয়া যায় যাতে করে বাবার মৃত্যুর ব্যাপারে কোনো হদিশ পাওয়া যায়, কিন্তু কিছুই তো পাইনি। সবিতার কথায় অতীনলাল কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে কি যেন ভাবলেন। অতঃপর মৃদুকণ্ঠে বললেন, এ অবস্থায় তাহলে নায়েববাবু ফিরে না আসা পর্যন্ত বা তার কাছ থেকে ওই চিঠি সম্পর্কে সব না জানা পর্যন্ত তো উইলটা আমি পড়তে পারবো না সবিতা দেবী। নিত্যানন্দ সান্যাল এবার কথা বললেন। একটা কথা মিস্টার বোস, ক্ষমা করবেন, অবশ্য না বলে এক্ষেত্রে আমি পারছি না। ধরুন যদি সে লেফাফাটার কোনো হদিশই না পাওয়া যায়, তাহলে সবিমা কি তার উইলটা সম্পর্কেও জানতে পারবে না? পারবেন, তবে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে? মাত্র ওই সামান্য একটা কারণে? কারণটা যে সামান্য সে কথা আপনি জানলেন কি করে মিস্টার স্যান্যাল? ওই চিঠির বিষয়বস্তুর সঙ্গে মৃত্যুঞ্জয় চৌধুরীর উইলের এমন একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে যে ওই চিঠিটা পূর্বে না পড়া থাকলে উইলের বিষয়বস্তু সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন না, অন্তত সবিতা দেবী। তার মানে? ক্ষমা করবেন মিস্টার স্যান্যাল, বর্তমানে এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ যেটুকু আমি বলেছি ওইটুকুই চিঠিতে মৃত্যুর আগে মৃত্যুঞ্জয় চৌধুরী আমাকে জানিয়েছিলেন। ওই সিলমোহর করা লফাফার মধ্যে চিঠিতে তিনি তার মেয়েকে কি লিখেছিলেন বা না লিখেছিলেন
হ্যাঁ, সে সম্পর্কে আমিও কিছু জানি না। বিশ্বাস করুন। দেখো মা, সবিতাকে লক্ষ্য করে নিত্যানন্দ সান্যালী আবার কথা বললেন এবং সকলেই নিত্যানন্দ সান্যালের মুখের দিকে তাকায়। নিত্যানন্দ বললেন, তুমি মনে হয়তো দুঃখ পাবে মা আমার কথাটা শুনে, কিন্তু কথাটা আমি না বলেও পারছি না। জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নিইনি, চিরদিন সত্যকেই জীবনের লক্ষ্য করে এসেছি এবং অপ্রিয় হলেও সত্য যখন মনে হচ্ছে বলতে বাধ্য হচ্ছি কথাটা। আমার এখনো স্থির বিশ্বাস হচ্ছে এ কাজ বসন্ত ভায়ারই। তীক্ষ্ণ দৃষ্টিতে সবিতা তাকালো নিত্যানন্দ সান্যালের দিকে। না না না, স্থিরভাবে বিবেচনা করে দেখো, সে ছাড়া কারো পক্ষেই। মামা বাবু, মারে, চুলে পাক ধরেছে, বয়সও আমার অনেক হলো, এ বয়সে দেখলাম অনেক। অবশ্য বসন্ত ভায়াও আমার বহুদিনের এবং যথেষ্ট পরিচিত। এ কাজ তার দ্বারা সম্পন্ন হয়নি প্রমাণ হলে আমার চাইতে এ জগতে আর কেউ বেশি সুখী ও আনন্দিত হবে না হয়তো। তবু চক্ষু লজ্জার খাতিরে অপ্রিয় ও কষ্টকর বলে সত্যকে যদি আমরা অস্বীকার করি, তার চাইতে দুঃখ গ্লানি আর বেশি কিছু থাকবে না মা। তাই বলছিলাম, আমার মনে হয় এ কাজ তারই। ভেবে দেখো মা, তোমার পিতার আকস্মিক অপঘাতে মৃত্যুর পর একমাত্র এ বাড়িতে সেই তো কটা দিন ছিল এবং তার হাতেই চাবি ছিল। বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখতে গেলেও স্বভাবতই কি মনে হবে না যে লেফাফাটা তার পক্ষে সরানো যতটা সহজ ও সুবিধা ছিল, তেমন আর কারো পক্ষেই সুবিধা ছিল না। শুধু সেই নয় মা, আরও একটা কথা আমাদের এক্ষেত্রে ভাবতে হবে। মিস্টার বোস যখন বলছেন মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই ওকে ওই লেফাফার সংবাদ দিয়ে একটা জরুরি পত্র দিয়েছিলেন, তখন নিশ্চয়ই তাঁর আয়রন শেপে লেফাফাটা ছিল, এবং ছিলই যখন, তখন সেটা গেল কোথায়? চাবি বন্ধ আয়রন শেপের ভিতর থেকে পাখা মেলে তো কিছু আর লেফাফাটা উধাও হয়ে যেতে পারে না। উপস্থিত নিত্যানন্দ সান্যালের যুক্তিকে কেউ যেন অস্বীকার করতে পারে না, করবার উপায়ও নেই। অতীনলালই বলেন, মিস্টার সান্যাল ঠিকই বলেছেন মনে হচ্ছে সবিতা দেবী। কথাটা কিন্তু ভেবে দেখবার মতো। ভাবতে আর হবে না মিস্টার বোস। অতর্কিত কণ্ঠস্বরে সকলেই একসঙ্গে চমকে বক্তার দিকে ফিরে তাকায়। ঘরের মধ্যে যারা উপস্থিত ছিলেন, বক্তা সন্তোষ চৌধুরী, কেউই ঘরের মধ্যে উপস্থিত ইতিমধ্যে টের পায়নি কখন এক সময়ে সন্তোষ চৌধুরী সবার পশ্চাতে এসে দাঁড়িয়েছে এবং তার উপস্থিতিটা না জানলেও ক্ষণপূর্বে ঘরের মধ্যে যে আলোচনাটা চলছিল সেটা সে শুনেছে। সন্তোষ চৌধুরীর বক্তব্যটা শেষ করে, সেই শয়তানেরই কাজ, এখন সময় বুঝে ধরা পড়ে কৌশলে গা ঢাকা দিয়েছে। আপনাকে তো ঠিক চিনতে পারছি না। কথাটা বললেন মিস্টার অতীনলাল সন্তোষকে লক্ষ্য করে। আমার নাম সন্তোষ চৌধুরী, সবিতার জ্যাঠতুতো ভাই আমি। ওর বাবা আর আমার বাবা আপন জ্যাঠতুতো ভাই ছিলেন। দিন তিনেক হলো আমি এডেন থেকে এসে পৌঁছেছি। অতীনলাল সন্তোষ চৌধুরীর কথা শুনে তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রইলেন, একটি কথাও বললেন না। এতক্ষণ পর্যন্ত কিরিটি একটিও কথা উচ্চারণ করেনি। একান্ত নির্লিপ্তভাবেই চক্ষুকর্ণকে সজাগ রেখে একপাশে চুপটি করে দাঁড়িয়ে সকলের কথা শুনছিল এবং এখনও কোনো কথাই বলল না। কেবল অতীনলালের সন্তোষ চৌধুরীর মুখের প্রতি নিবদ্ধ স্থির সন্ধানী দৃষ্টিটাই তাকে যেন বিশেষভাবেই কৌতূহলী করে তুলল। স্পষ্টই বুঝতে পারছিল কিরিটি এবারে অতীনলাল কিছু একটা বলবেন। প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে ওঠে কিরিটি। আপনি সন্তোষ চৌধুরী, এডেন থেকে এসেছেন? ধীর কণ্ঠে অতীনলাল সন্তোষের মুখের দিকে স্থির নিবদ্ধ দৃষ্টিতে তাকেই প্রশ্নটা করলেন। হ্যাঁ। অদ্ভুত যোগাযোগ তো।
এত আস্তে অতীনলালের কণ্ঠে কথাটা উচ্চারিত হলো যে একমাত্র কিরিটির অতিমাত্র সজাগ শ্রবণেন্দ্রিয় ব্যতীত ঘরের মধ্যে উপস্থিত অন্য কারোরই শ্রবণে কথাটা প্রবেশ করলো না। এমনকি সন্তোষ চৌধুরীও কথাটা শুনতে পেল না। কি বললেন মিস্টার বোস? না না, কিছু না। অতীনলাল শান্ত কণ্ঠে জবাব দিলেন। তাহলে উইলটা পড়ার কি হবে মিস্টার বোস? প্রশ্নটা এবার নিত্যানন্দ সান্যালই করলেন। উইল, দেখুন, আরও 2 দিন বসন্তবাবুর জন্য আমি অপেক্ষা করব এখানে। পরশু সকালে উইল পড়ে শোনাবো সবাইকে। জবাব দিলেন অতীনলাল। তুমি কি বলো মা সবি? প্রশ্ন করলেন সান্যাল সবিতাকে। ক্ষতি কি? তাই হবে। আপনি কি বলেন মিস্টার রায়? কালকের দিনটা তো মধ্যে, তাই হবে না হয়। কিরিটি জবাব দিল। প্রভু হে দয়াময়, মা কলি আমার উপাসনার আয়োজন করে দেবে চলো মা, বহুক্ষণ সময় উত্তীর্ণ হয়ে গেছে। নিত্যানন্দ সান্যাল অতঃপর কক্ষ ত্যাগ করার জন্যই বোধহয় চেয়ার থেকে গাত্রোত্থান করে। দুয়ারের দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎই আবার ফিরে দাঁড়িয়ে বললেন, তাহলে মিস্টার অতীনলালের থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দাও মা। পথশ্রমে উনি ক্লান্ত, চায়ের ব্যবস্থা করো। প্রশান্ত পদক্ষেপে কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন সান্যাল। পশ্চাতে পশ্চাতে তাকে অনুসরণ করে কল্যাণী। চাকর বেটারাও বা গেল কোথায়? ভদ্রলোককে যে 1 কাপ চা দিতে হয় সে হুঁশও কি নেই বেটাদের? এই বনমালী! বলতে বলতে সন্তোষ চৌধুরীও কক্ষ ত্যাগ করলেন। সত্যজিৎ এরপর ইঙ্গিতে সবিতাকে ডেকে নিয়ে কক্ষ ত্যাগ করল। ঘরের মধ্যে এখন 2 জন, কিরিটি ও অতীনলাল সলিসিটার। কিরিটিবাবু, এতক্ষণে সর্বপ্রথম অতীনলাল কিরিটির দিকে তাকিয়ে সম্বোধন করলেন ওকে। 2 জনেরই পূর্ব পরিচয় ছিল, কিন্তু এতক্ষণ কেউ সেটা প্রকাশ করেননি। গতকাল নায়েব বসন্ত সেনের মুখে অতীনলাল বোস সলিসিটারের নাম শোনা অবধি কিরিটি ভাবছিল এ কোন অতীনলাল, এবং আজ সলিসিটারের আসার সংবাদ পেয়ে এই ঘরে প্রবেশ করেই অতীনলালকে দেখে বুঝতে পেরেছিল ইনি তাঁর পরিচিতই। বলুন। ব্যাপারটা যেন একটু ঘোরালোই মনে হচ্ছে। হে, একটু নয়, বেশই ঘোরালো মিস্টার বোস, মৃদু কণ্ঠে কিরিটি জবাব দেয়। আচ্ছা, উইলটা পড়া সম্পর্কে কি করা যায় বলুন তো? উইলের বিষয়বস্তু আপনার জানা আছে তো? না না, মৃত্যুঞ্জয় চৌধুরীর এটা নতুন উইল। মাস 2 আগে পূর্বের উইলটা বদলে তিনি এই নতুন উইলটা করেছিলেন। এই উইলটা যখন লেখা হয় আমি উপস্থিত ছিলাম না। মানে ফেডারেল কোর্টে একটা মামলায় আমাকে দিল্লি যেতে হয়েছিল। আমার সিনিয়র পার্টনার উইলটা করে দেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় আমাকে উইলটা নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, একটু আগে যে বলছিলেন মৃত্যুঞ্জয় বাবু নিহত হওয়ার দিন আসতেক আগে যে জরুরি চিঠিটা লিখেছিলেন, সেই চিঠিটা কি সঙ্গে এনেছেন? হ্যাঁ। দেখতে পারি কি চিঠিটা? এই যে। অতীনলাল তাঁর পোর্টফোলিওটা খুলে একটা লেফাফা বের করে তার ভেতর থেকে একটা মুখ কাটা রেজিস্ট্রি খাম বের করে দিলেন। কিরিটি চিঠিটা খাম থেকে টেনে বের করলো। চিঠিটা বোসের সিনিয়র পার্টনারকেই লেখা, এবং তারিখ দেখেই বোঝা যায় নিহত হবার ঠিক 9 দিন পূর্বে চিঠিটা মৃত্যুঞ্জয় লিখেছিলেন। চিঠিটা অবশ্য সংক্ষিপ্ত। চিঠিতে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে তিনি একটা সিলমোহর করা চিঠি তার মেয়ের নামে লেফাফার মধ্যে রেখে গেলেন। সেই চিঠিটা তার মেয়ে না পড়ার আগে যেন কোনো মতেই উইল পড়ে শোনানো না হয় তাকে। যাই হোক, মৃত্যুঞ্জয় চৌধুরী লিখিত এই চিঠি ও লেফাফার মধ্যে সিলমোহর করে যে গোপন চিঠি তিনি লিখে গিয়েছিলেন, মাত্র মাস 2 আগে আবার নতুন করে উইল করার ব্যাপারে পূর্বের উইল বদল করে, এ সব কিছু থেকে একটা কথা কিরিটির মনে হঠাৎই উদয় হয়। গত মাস 2 মধ্যে এমন কোনো ঘটনা নিশ্চয়ই ঘটেছিল যা মৃত্যুঞ্জয় চৌধুরীকে যথেষ্ট বিচলিত করেছিল, এবং যে কারণে তাকে উইল পর্যন্ত বদলাতে হয়েছিল। চিঠিটা পড়ে কিরিটি সেটা অতীনলালের হাতে আবার ফেরত দেয়। পূর্বের উইলে মৃত্যুঞ্জয় চৌধুরী কিভাবে তাঁর সম্পত্তির ব্যবস্থা সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন আপনার মনে আছে মিস্টার বোস? আছে, তবে ডিটেলস তো মনে নেই।
তবু বলুন তো শুনি। 2 ভাগে সম্পত্তি ভাগ করা হয়েছিল। এক অংশ তার মেয়ে সবিতা দেবী পাবেন, বাকি অর্ধেকের অর্ধাংশ যদি তার জেঠতুতো ভাই রামশঙ্কর চৌধুরীর ছেলে সন্তোষ চৌধুরী ফিরে আসেন তো তিনি পাবেন, এবং অবশিষ্ট অংশ পাবেন সৌদামিনী দেবী বা তোষ্যপুত্র ধনঞ্জয়। সৌদামিনী ও তোষ্যপুত্র ধনঞ্জয় এরা আবার কে? তা তো ঠিক বলতে পারি না। পূর্বের উইলে ওদের সম্পর্কে তার কোনো নির্দেশ বা পরিচিতি তো ছিল না। আপনাকে বা আপনার সিনিয়র পার্টনারকেও ওদের পরিচয় দেননি? আমি বা আমার পার্টনার কেউই জানি না। তবে বলেছিলেন মিস্টার চৌধুরী যে সময় মতো সে সব ব্যবস্থা তিনি করে যাবেন। কিরিটি কিছুক্ষণ নিঃশব্দে কি যেন ভাবে এবং সহসা একটা কথা মনে পড়ায় আবার প্রশ্ন করে, আচ্ছা মিস্টার বোস, বলতে পারেন মৃত্যুঞ্জয় চৌধুরী যে তাঁর পূর্বেকার উইল বদল করে আবার নতুন উইল তৈরি করেছিলেন, এ সংবাদ বসন্তবাবু জানতেন কিনা? মনে হয় জানতেন, কারণ প্রথমবারের উইলে বসন্তবাবু একজন সাক্ষী ছিলেন, কিন্তু দ্বিতীয়বারের উইলে শুনেছি আমার সিনিয়রের মুখেই বসন্তবাবু সাক্ষী হিসাবে নাম সই করেননি। তবে মৃত্যুঞ্জয় বাবু যদি বসন্তবাবুকে বলে থাকেন পরে এক সময়ে, সেটা অবশ্য বলতে পারি না। দ্বিতীয়বারের ওই নতুন উইল সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই তাহলে, তাই না? না। ও সম্পর্কে আর কোনো কথা আপনার সিনিয়রও কোনোদিন আপনাকে বলেননি? না। কখনো সামান্য ডিসকাশন, আলোচনাও হয়নি? না না। ভৃত্য প্লেটে করে চা জলখাবার নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। ওই দিনই দ্বীপ্রহরে কিরিটি তার ঘরে সবিতাকে ডেকে পাঠিয়েছিল। প্রয়োজনীয় কিছু আলোচনা ছিল সবিতার সঙ্গে। আজ রাত্রে আপনি যে ঘরে ও যে শয্যায় শোন, সেই ঘরে ও সেই শয্যায় আপনার শোয়া চলবে না সবিতা দেবী। কিরিটি বলে, কেন? এখন কোনো প্রশ্নই আপনি আমাকে অনুগ্রহ করে করবেন না সবিতা দেবী। সময়ে সবই আপনি জানতে পারবেন। কিন্তু এইটুকুই শুধু বলতে পারি, যে ব্যবস্থা আমি করছি সব কিছু বিবেচনা করেই আমাকে করতে হচ্ছে, এবং এর চাইতে বেশি কিছু খুলে বলা বর্তমানে আমার পক্ষে সম্ভব নয় সবিতা দেবী। বেশ, তাই হবে। কিন্তু কোন ঘরে শোবো রাত্রে? আপনার বাবার ঘরে। আর এ কথাটা যেন কেউ জানতে না পারে, এমনকি কল্যাণী দেবী বা সত্যজিৎ বাবুও না। কিন্তু বুঝতে পারছি না মিস্টার রায়, একই বাড়িতে ওদের সকলের সঙ্গে থেকে সকলের অজ্ঞাতে অন্য ঘরে শোয়া কেমন করে আমার পক্ষে সম্ভব হতে পারে? কোনো কৌশলে বুদ্ধি খাটিয়ে সামান্য এই কাজটুকু সম্পন্ন করতে আপনি পারবেন না সবিতা দেবী? সবিতার মুখের দিকে তাকিয়েই কিরিটি বুঝতে পারে সবিতা ওর প্রস্তাবে সত্যিই একটু বিহ্বল হয়ে পড়েছে। শুনুন সবিতা দেবী, যেমন ইউজুয়াল আপনি ঘরে শুতে যাবেন নিজের ঘরে। তারপর রাত্রে কোনো এক সময় ঘরের আলো নিভিয়ে দিয়ে ছাদের দরজা খুলে ছাদ দিয়েই পাশের আপনার বাবার ঘরে গিয়ে শোবেন। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই? হ্যাঁ। মৃদু নিরুৎসুক কণ্ঠে জবাব দেয় সবিতা দেবী। আর একটা কথা সবিতা দেবী। বলুন। সৌদামিনী ও তাঁর পুত্র ধনঞ্জয়, এদের আপনি চেনেন? কই, ও নাম দুটো কখনো শুনেছি বলে তো আমার মনে পড়ছে না। মনে করে দেখুন তো, আপনার কোনো দূর সম্পর্কীয় আত্মীয় বা? না না, ও নাম দুটো জীবনে কখনো শুনিনি। কখনো আপনার বাবার মুখে কোনো আলোচনার মধ্যে? না না। ভালো করে আরেকবার ভেবে দেখুন সবিতা দেবী। না, কখনো ও দুটোর নাম শুনিনি কারোর মুখেই। কানাইয়ের মার মুখেও নয়? না। কিন্তু কেন বলুন তো? ওই দুটি নামের পরিচয় আমার জানা একান্ত আবশ্যক সবিতা দেবী। আচ্ছা, এবারে আপনি যেতে পারেন সবিতা দেবী। হ্যাঁ, ভালো কথা, 2 দিন অন্তত আপনি বাড়ি থেকে কোথাও বের হবেন না, এটিও আমার একটা বিশেষ অনুরোধ। বেশ। সবিতাকে বিদায় দিয়ে কিরিটি চটপট প্রস্তুত হয়ে নিল। এখনই একবার থানায় যেতে হবে, লক্ষ্মীকান্তর সঙ্গে কথা আছে। কিরিটি থানায় গিয়ে পৌঁছলো তখন বেলা প্রায় 3টে। লক্ষ্মীকান্ত বাইরের অফিস ঘরেই ছিলেন। কিরিটিকে ঘরে প্রবেশ করতে দেখে গম্ভীর কণ্ঠে আহ্বান জানালেন, আসুন কিরিটি বাবু, বসুন।
কিরিটি নিঃশব্দে উপবেশন করল। বলল, বসন্তবাবুর কোনো খোঁজ পেলেন মিস্টার সাহা? না, তবে কলকাতায় ঘটনার বিবরণী ও বসন্ত সেনের ফুল ডেসক্রিপশন দিয়ে স্পেশাল ব্রাঞ্চে জরুরি তার করে দিয়েছি। যে কোনো মুহূর্তেই সংবাদ একটা কিছু আশা করছি। আমার মনে হয় 2-4 দিনের মধ্যে হয়তো বসন্তবাবু নিজেই ফিরে এসে ধরা দেবেন মিস্টার সাহা। আপনি তাই মনে করেন কিরিটিবাবু? আপনি জানেন না তাহলে ওইসব চরিত্রের লোকেদের। দে আর ডেঞ্জারাস। প্রথম হতেই ব্যাপারটা আমি লঘু করে নিয়েছিলাম। ভাবতেও পারিনি এতটা জটিলতা আছে ভেতরে। আফসোস হয় আমার, প্রথমেই ও লোকটাকে সন্দেহ করিনি। কেন? প্রথমেই ওকে গ্রেপ্তার করলে এতদিনে হয়তো সব সুরাহা হয়ে যেত। ভাববেন না, সে যাবে কোথায় পালিয়ে, ধরা পড়বেই। সে আমিও জানি, তবে আপনি পরশু বলছিলেন সন্তোষ চৌধুরীর নিকট অনেক কিছুই নাকি জানতে পেরেছেন। হ্যাঁ, সন্তোষ চৌধুরী 2খানা চিঠি দেখালো মৃত্যুঞ্জয় চৌধুরীর লেখা রামশঙ্করের কাছে। সে চিঠি দুটিতে কি লেখা ছিল আপনার মনে আছে কি মিস্টার সাহা? সংসারের নানা কথা। সেই চিঠির মধ্যে টাকা বা সম্পত্তির কোনো কথা ছিল কি? না তো, সে ধরনের কোনো কথাই তো ছিল বলে মনে পড়ছে না। কিরিটি কিছুক্ষণ চুপ করে থাকে, আবার প্রশ্ন করে, কানাইয়ের মার কোনো সংবাদ পেলেন মিস্টার সাহা? না, চারিদিকে তো লোক পাঠিয়েছিলাম, কেউই তো কোনো সংবাদ দিতে পারলো না। আপনার লোকেদের বিলের চৌহদ্দিটা একবার ভালো করে খুঁজে দেখতে বলবেন তো। কেন বলুন তো? দেখুন না খোঁজ করে, কানাইয়ের মার সন্ধান না পেলেও আর কারো সংবাদ হয়তো পেতে পারেন। বেশ, তো এখনই লোক পাঠাচ্ছি। কিন্তু আপনার অনুসন্ধান কত দূর এগুলো? কিরিটি তখন নিম্নকণ্ঠে কতগুলো কথা লক্ষ্মীকান্তকে বলল। কিরিটির কথা শুনতে শুনতে লক্ষ্মীকান্ত বেশ উত্তেজিত হয়ে ওঠেন এবং বলেন, আশ্চর্য! তাহলে তো আমার মনে হয় সন্তর্পণে আমাদের এগোতে হবে। হি ইজ ডেসপারেট নাও। মরিয়া হয়ে এবারে হত্যাকারী তার শেষ অ্যাটেম্প্ট নেবেই, এবং সেই চরম মুহূর্তে আমরা রেড হ্যান্ড ধরব তাকে। আপনি প্রস্তুত থাকবেন। বিশেষ করে এই কথা বলবার জন্যই আমার এখানে আসা। ধন্যবাদ, আমি প্রস্তুত থাকব। প্রায় সন্ধ্যা নাগাদ কিরিটি সাইকেলে চেপেই আবার প্রমোদ ভবনে ফিরে এলো। সন্ধ্যা একসময়ে উত্তীর্ণ হয়ে ঘনিয়ে এলো। অন্ধকার রাত্রি চারিদিকে ঘন কালো পক্ষ বিস্তার করে। ক্রমে রাত্রি বেড়ে চলে, নিস্তব্ধ হয়ে আসে চারিদিক। প্রমোদ ভবনের সকলের চোখে নেমে আসে ঘুমের ঢুলুনি। একটা কিছু ঘটনার প্রতীক্ষায় রাত্রির নিস্তব্ধ প্রহরগুলো কেটে যেতে থাকে কিরিটির, কিন্তু কোনো কিছুই ঘটল না। ব্যর্থ প্রতীক্ষার ব্যাকুলতায় নিশি প্রভাত হলো। একটা অস্বাভাবিক গুমোট ভাব যেন সমস্ত প্রমোদ ভবনকে গ্রাস করেছে। চলাফেরা করে সব নিঃশব্দ পদসঞ্চারে, কারো মুখেই কোনো কথা নেই। এমনি করেই কেটে গেল সমস্ত দিন। সূর্য গেল অস্তাচলে, সন্ধ্যার তরল ছায়া নেমে এলো চারিদিকে। রাত্রিও আসন্ন। রাত্রি, রহস্যময়ী রাত্রি আসে, তার কালো ওড়না মেলে ধরণীর বুকে শ্লথ মন্থর পদসঞ্চারে। রহস্য ঘন আশঙ্কার পূর্বাভাস যেন রাত্রির ঘনিয়ে ওঠা স্তব্ধতায়। গেটের পাশে ঝাউ গাছগুলো শ্বাস টানছে যেন থেকে থেকে কোনো ক্লান্ত প্রেতাত্মার মতোই। বৌরানির বিলের অথই কালো জল অন্ধকারে যেন ঘন জমাট বেঁধে আছে। কালো রহস্য ঘন আকাশের তারাগুলো মিটিমিটি তাকাচ্ছে ভয়ে ভয়ে বুঝি। রাত্রি 3টে ঘোষিত হলো দেয়াল ঘড়িটায়। একটা চাপা পদশব্দ অন্ধকারে যেন মর্মরিত হয়ে উঠল। কিরিটি প্রস্তুতি ছিল সত্যজিৎকে নিয়ে। চকিতে কিরিটি উঠে দাঁড়ালো। ঘরের মধ্যেও অন্ধকার, আলোটা আগেই নিভিয়ে রাখা হয়েছে।
পা টিপে টিপে কিরিটি এগিয়ে গেল দরজার দিকে। দরজার ঈষৎ ফাঁক দিয়ে কিরিটি বাইরের মৃদু আলোকিত বারান্দার দিকে দৃষ্টিপাত করল। শুনতে সে ভুল করেনি। কালো আংরাখায় আবৃত সেই দীর্ঘ মূর্তি, মুখের নিম্নাংশে কালো একটা রুমাল বাঁধা, পা টিপে টিপে এগিয়ে চলেছে মৃত্যুঞ্জয় চৌধুরীর ঘরের দিকেই। কিরিটি আর মুহূর্তও বিলম্ব করে না। ক্ষিপ্র তড়িৎ পদে ছাদের দরজা দিয়ে বের হয়ে সবিতার শয়নকক্ষে গিয়ে প্রবেশ করলো। সবিতার ঘর ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ঘরের মধ্যবর্তী দরজাটা খুলে যেমন সে হাতের টর্চের আলো ফেলেছে ঘরের মধ্যে, চাপা দৃঢ় কণ্ঠে বলেছে, হাত তোলো বন্ধু, ইয়োর গেম ইজ আপ। আংরাখা আবৃত্ত মূর্তি শয্যাটার উপরে সবে ঘুমন্ত সবিতার ওপর দুহাত প্রসারিত করে ঝুঁকেছিল, চকিতে সোজা হয়ে দাঁড়িয়ে এক লাফে দক্ষিণ দিকে সরে গেল এবং বিদ্যুৎ গতিতেই যেন পরমুহূর্তে আর এক লাফে ছাদের দরজা দিয়ে বাইরে অদৃশ্য হলো। কিরিটি ও সত্যজিৎ লাফ দিয়ে মূর্তিকে অনুসরণ করে ছাদের দরজার দিকে ছুটে যায়। ছাদে এসে কিরিটি দেখল মূর্তি ছাদের প্রাচীরের উপর উঠে দাঁড়িয়েছে এবং চক্ষের পলকে নিচে লাফিয়ে পড়ল। দুজনেই ছুটে প্রাচীরের কাছে এলো এবং প্রাচীরের উপর উঠে নিচে ঝুঁকে দেখতে পেল আবছা ছায়া মূর্তিটা তখন নন্দনকাননের পথ ধরে ছুটছে। কিরিটি ও সত্যজিৎ কাল বিলম্ব না করে পরপর দুজনেই নিচে ঝাঁপিয়ে পড়ল। আশ্চর্য, পায়ে তাদের এতটুকু লাগলো না। যেখানে তারা লাফিয়ে পড়েছে সেখানকার মাটি ঝুরঝুরে নরম ধুলোর মতো। এ ব্যবস্থা তাহলে প্রয়োজনের খাতিরে পূর্বাহ্নেই করা ছিল। কিরিটি আগে আগে এবং পশ্চাতে ছুটল সত্যজিৎ নন্দনকাননের দিকে। হঠাৎ মনে হলো যেন ঝুপ করে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ার অস্পষ্ট একটা শব্দ পাওয়া গেল। শব্দটা কিরিটির সতর্ক শ্রবণেন্দ্রিয়কে এড়ালো না। কিরিটি দাঁড়িয়ে পড়ল, পশ্চাতে সত্যজিৎ। কেউ যেন জলে ঝাঁপিয়ে পড়লো বলে মনে হলো না? সত্যজিৎই প্রশ্ন করে। হ্যাঁ, কিন্তু চুপ, আস্তে। কিরিটি সত্যজিৎকে সতর্ক করে দেয় চাপা কণ্ঠে, চেয়ে দেখুন ওই। সত্যি সত্যজিৎ কিরিটির চাপা কণ্ঠের সতর্ক নির্দেশে সামনের অন্ধকারে জলের দিকে তাকিয়ে দেখল নিঃশব্দে সাঁতারে কেউ একটা কালো সর্পিল রেখার মতো এগিয়ে চলেছে প্রমোদ ভবনের প্রাচীরের দিকে। ওদিকে যাচ্ছে যে? নিশ্চয়ই ওদিকে কোনো গুপ্ত দ্বারপথ আছে। ওয়েট অ্যান্ড সি। অনুমান মিথ্যে নয়। দেখা গেল কে একজন প্রাচীর ঘেঁষে উঠে দাঁড়িয়েছে অন্ধকারী ছায়ার মতো জল থেকে। পর মুহূর্তেই অস্পষ্ট ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল যেন প্রাচীরের মধ্যে আশ্চর্য মন্ত্র বলে। নাও কুইক ফলো মি বলি কিরিটি জলে নামলো। কয়েক মিনিটের মধ্যে দুজনে সাঁতরিয়ে প্রাচীরের সামনে এসে পৌঁছলো এবং ওইখানে জলের গভীরতা বুঝবার জন্য নিচে পা দিতেই জলের নিচে মাটি পায়ে অনুভব করে। এক কোমরও জল নয় ওখানে। সামনেই একটা ছোট্ট দাঁড়পথ, কপাটটা এখনো উন্মুক্ত আছে। সিক্ত অবস্থাতেই আগে আগে কিরিটি ও পশ্চাতে সত্যজিৎ সেই ছোট্ট দাঁড়পথ দিয়ে নিচু হয়ে কতকটা হামাগুড়ি দেবার মতো করেই ভিতরে প্রবেশ করতেই দেখল সরু একটা অপ্রশস্ত গলিপথ সামনে, অন্ধকার। ভ্যাপসা গরমে গলিপথটা যেন কালো মুখব্যাদন করে আছে। কোথায় গেছে এই গুপ্ত গলিপথ? প্রমোদ ভবনের কোনো অংশের সঙ্গে নিশ্চিত যোগাযোগ আছে এই গোপন গলিপথের। সতর্ক পদসঞ্চারে দুজন অগ্রসর হয়। কিছুটা অগ্রসর হবার পরেই ক্ষীণ একটা আলোর শিখা অন্ধকারে যেন অনিশ্চিতের মধ্যে আসার হাতছানি জানায়। আরও অধিক সতর্ক পায়ে এগিয়ে চলে কিরিটি। অগ্রসর হয় দুজনে। একটা কটু অ্যামোনিয়ার তীব্র গন্ধ যেন ঘ্রাণেন্দ্রিয়ে আসছে। নাক জ্বালা করে। অশ্বের হ্রেষাধ্বনি শোনা গেল। তবে কি ওরা আস্তাবলের দিকেই এগিয়ে চলেছে? হ্যাঁ, কয়েক পদ আর অগ্রসর হতেই দুজনে, প্রথমে কিরিটি ও পশ্চাতে সত্যজিৎ, প্রমোদ ভবনের আস্তাবলের মধ্যেই এসে প্রবেশ করল। সামনেই পিছন ফিরে দাঁড়িয়ে অদূরে সেই মূর্তি। এক কোণে একটা আলো জ্বলছে। মূর্তি তার গা থেকে ভিজে জামা কাপড়গুলো খুলতে ব্যস্ত। চোখের ইশারায় কিরিটি সত্যজিৎকে বাঁ দিক দিয়ে এগিয়ে যাবার নির্দেশ দিয়ে নিজে ডান দিক দিয়ে এগিয়ে যায়। হঠাৎ অসতর্ক সত্যজিতের পায়ের নিচে ঘরের মেঝেতে ইতস্তত ছড়ানো ঘোড়ার আহার্য চানার দানা স্পৃষ্ট হওয়ার মুচমুচে শব্দে চকিতে মূর্তি ফিরে ঘুরে দাঁড়ায়। গায়ের জামাটা খুলেছে মাত্র, মুখের রুমালটা এখনো খোলা হয়নি। ধকধক করে হিংস্র সাপদের মতোই লোকটার চোখের তারা দুটো জ্বলে ওঠে একটা নিষ্ঠুর ক্রোধে।
আকস্মিক পরিস্থিতিটা কিরিটি মুহূর্তে উপলব্ধি করে নেয় এবং আক্রমণের জন্য প্রস্তুত হবার পূর্বেই লোকটা চকিতে পা বাড়িয়ে ঠিক তার পায়ের নাগালের মধ্যেই আলোটায় প্রচণ্ড একটা লাথি মারে। ঝনঝন করে আলোর চিমনিটা ভেঙে গুঁড়িয়ে যায়। মুহূর্তে ঘরটা নিশ্ছিদ্র অন্ধকারে অবলুপ্ত হয়ে যায়। কিরিটি মুহূর্তের জন্য যেন বিহ্বল হয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই অন্ধকারে আন্দাজ করে সামনের দিকে লাফিয়ে পড়ে। অন্ধকারেও কিরিটির লক্ষ্য ব্যর্থ হয় না। লোকটাকে জাপটে ধরে। জড়াজড়ি করেই কিরিটি লোকটাকে নিয়ে মেঝেতে পড়েই চেঁচিয়ে ওঠে, সত্যজিৎ বাবু, টর্চটা জ্বালান। হতভম্ব সত্যজিৎ বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিল অন্ধকারে। কিরিটির আদেশে যেন সম্বিত ফিরে পায় এবং সঙ্গে সঙ্গেই কোমরে ঝোলানো টর্চটার বোতাম টিপে আলো জ্বালে। কিরিটির বুঝতে বিলম্ব হয় না, যাকে আক্রমণ করেছে তার গায়ে শক্তি প্রচুর। জুত করে মাটিতে চেপে ধরে তার বুকের ওপর উঠে বসবার চেষ্টা করে কিরিটি, কিন্তু সুবিধা করে উঠতে পারে না, প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী বলে। সহসা সত্যজিতের নজরে পড়ে যায় ঘরের মেঝেতে পড়ে আছে একটা মোটা মতো হাত দেড়েকের কাঠের টুকরো। এগিয়ে গিয়ে কাঠটা তুলে নিয়ে সত্যজিৎ সুযোগ বুঝে লোকটার মাথায় একটা সজোরে আঘাত আনে। একটা অস্পষ্ট যন্ত্রণাকাতর শব্দ করে এবার প্রতিপক্ষ এলিয়ে পড়ে নিস্তেজ হয়ে, হাত পা এলিয়ে দেয়। বুঝতে পারে কিরিটি মাথায় আঘাত পেয়ে ক্ষণেকের জন্য সংজ্ঞালোপ হয়েছে প্রতিপক্ষের। ঘরের কোণ থেকে একটা মোটা দড়ি এনে অতঃপর ভূতলসায়ী সংজ্ঞাহীন লোকটার হাত পা বেঁধে তাকে বন্দি করতে ওদের বেগ পেতে হয় না। প্রতিপক্ষকে বন্দি করে কিরিটি যখন উঠে দাঁড়ালো গুরু পরিশ্রমে, তখন সে হাঁপাচ্ছে। কে লোকটা? রহস্যের মেঘনাদ, মৃত্যুঞ্জয় চৌধুরীর হত্যাকারী, ক্লিষ্ট কণ্ঠে জবাব দেয় কিরিটি সত্যজিতের প্রশ্নের। সত্যজিৎ বলে, সত্যি? হ্যাঁ। কৌতূহল ভরে সত্যজিৎ এগিয়ে গিয়ে বন্দি সংজ্ঞাহীন ভূপতিত ব্যক্তির মুখ থেকে কালো রুমালটা খুলে নিয়ে যেন ভূত দেখবার মতো চমকে ওঠে। এ কি? এ কে? হ্যাঁ, ঠিকই দেখেছেন, তবে আসলে ওর নামধারী মাত্র, ছদ্মনাম ওর ওটা। ছদ্মনাম? হ্যাঁ। কিন্তু লোকটাকে তো মনে হতো বুড়ো অকর্মণ্য। সে ওর ভেগ ধারণ করা মাত্র, দেখতেই তো পেলেন ওর শক্তির বহর। কিন্তু এখানে আর নয়, চলুন বাইরে যাওয়া যাক। বাগানে দলবল নিয়ে লক্ষ্মীকান্ত অপেক্ষা করছেন। এ নাটকের শেষ দৃশ্যের এখনো বাকি। কিরিটি ও সত্যজিৎ বাগান অতিক্রম করে বারান্দার দিকে অগ্রসর হতেই অন্ধকার থেকে লক্ষ্মীকান্ত সামনে এসে দাঁড়ালেন। কিরিটি বাবু? মিস্টার সাহা, কি ব্যাপার? চুপ, আসতে। কানাইয়ের মা। কানাইয়ের মা এসেছে তাহলে? কিন্তু কোথায়? সন্তোষ চৌধুরীর ঘরে ঢুকেছে। ঘরের মধ্যে আলো জ্বলছে। দরজার ফাঁক দিয়ে ওরা দেখলো ঘরের মধ্যে সন্তোষ চৌধুরী ও কানাইয়ের মা। তুই আবার ফিরে এলি কেন? রুক্ষ সন্তোষের কণ্ঠস্বর। তুই বলেছিলি আসবি, আসিসনি বলে। চল, এবার তোকে সঙ্গে করে নিয়ে তবে আমি যাব। আমার যাবার এখনো সময় হয়নি, তুই যা। না না, তোকে না নিয়ে আমি যাব না। যা বলছি আরামজাদি, এখনো ফিরে যা, নইলে তোকে খুন করব। তাই কর, তাই কর, তবু সবুর অমঙ্গল আমি করতে দেব না। রাক্ষসী, শয়তানি, সবু তোর কে যে তার জন্য তুই হেদিয়ে হেদিয়ে মরছিস? তোর সঙ্গে আমি তর্ক করতে চাই না, তুই যাবি কিনা বল। না না না, তুই যা। তুই তাহলে যাবি না? কানাইয়ের মা দৃঢ় কণ্ঠে প্রশ্ন করে। না। যাবি না তো? না। এক্ষুনি তবে আমি চেঁচিয়ে সকলকে ডেকে তোর আসল পরিচয় বলে দেব। খুন করে ফেলবো তোকে, রাক্ষসী, শয়তানি। হিংস্র রাগে এগিয়ে গিয়ে সত্যি সত্যি সন্তোষ কানাইয়ের মার গলা টিপে ধরে। সেই মুহূর্তেই কিরিটির ইঙ্গিতে লক্ষ্মীকান্ত দরজায় ধাক্কা দিয়ে চেঁচিয়ে ওঠেন, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। দরজা খোল, না হলে দরজা ভেঙে ঢুকবো। তথাপি কোনো সাড়া নেই। ভাঙুন দরজা, কিরিটি বলে। তিনজনে মিলে একত্রে ধাক্কা দিতেই ভেতর থেকে মরাত করে দরজার খিল ভেঙে গেল। তিনজনই হুড়মুড় করে গিয়ে ভিতরে প্রবেশ করলো। সন্তোষবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। লক্ষ্মীকান্ত গর্জন করে ওঠেন।
হতচকিত বিহ্বল সন্তোষ ঘরের এক পাশে দাঁড়িয়েছিল। পাশেই আবক্ষ অবগুণ্ঠন টেনে নিশ্চল পাষাণ প্রতিমার মতো দাঁড়িয়ে কানাইয়ের মা। কি কি ব্যাপারটা কি কি ব্যাপার? খোলা দ্বারপথে ঠিক ওই সময় শ্যান্নালের কণ্ঠস্বর শোনা গেল। এই যে শ্যান্নাল মশাই, আসুন আসুন, ঠিক সময়েই আপনি এসেছেন। সহসা অত্যন্ত উচ্ছ্বসিত কণ্ঠে যেন সাদর আহ্বান জানালো কিরিটি দ্বার প্রান্তে উপনীত নিত্যানন্দ শ্যান্নালকে। ঘরের মধ্যে উপস্থিত সকলেই চমকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকায় কিরিটির মুখের দিকে, এবং সেই মুহূর্তে বিদ্যুৎ চমকের মতোই অবগুণ্ঠনবতী কানাইয়ের মা তার দীর্ঘ অবগুণ্ঠন সহসা মাথার উপরে তুলে দিয়ে তাকালো শ্যান্নালের মুখের দিকে। এ কি সেই কানাইয়ের মা না? আকস্মিক উত্তেজনায় অসতর্ক কণ্ঠ থেকে নিত্যানন্দের উচ্চারিত হলো কথাগুলো। হ্যাঁ, আমি। ফিরে আসতে হলো আবার আমাকে। ব্যাপারটা যেন আদৌ কিছু নয়, এমনি একটা উদাসীন শান্ত নির্লিপ্ত কণ্ঠে নিত্যানন্দ বললেন, আরে হঠাৎ তুই কাউকে না বলে চলেই বা গেলি কেন, আর ফিরেই বা এলি কেন? এদিকে তোর জন্যে সকলে আমরা ভেবে মরি। কানাইয়ের মা নিত্যানন্দ শ্যান্নালের কথার কোনো জবাব দিল না। কেবল তার ওষ্ঠ প্রান্তে অদ্ভুত হাসির একটা বঙ্কিম রেখা জেগে উঠল মাত্র। বিস্মিত নির্বাক কিরিটি কানাইয়ের মার মুখের দিকে তাকিয়ে থাকে। এ তার পূর্ব পরিচিতা, এ বাড়ির পুরাতন দাসী কানাইয়ের মা নয় যেন। ভীরু সংকোচে দৈন্য বিলুণ্ঠিতা কানাইয়ের মাও নয়। দাঁড়াবার ভঙ্গিটি পর্যন্ত যেন পাল্টে গিয়েছে। মাথার উপরে অবগুণ্ঠন স্খলিত, মাথার সম্মুখের দিকে কাঁচা পাকায় মিশানো চুলগুলি, ছোট ললাট, ধোপদ্রুস্ত একটা সাদা থান কাপড় পরিহিতা, গায়ে একটা সাদা খদ্দরের মোটা চাদর। ওর সর্বাঙ্গ দিয়ে এমনকি দাঁড়াবার ভঙ্গিতে পর্যন্ত যেন একটা আভিজাত্য ফুটে বের হচ্ছে। সেই চিরপরিচিত কানাইয়ের মা যেন দাসীর পদ থেকে অভিজাত বংশের এক নারী পদমর্যাদায় উন্নীতা হয়েছে হঠাৎ। গৌতম অভিশাপে পাষাণী অহল্যা যেন অকস্মাৎ রাঘবের রাতুল চরণ স্পর্শে ঘুম ভেঙে জেগে উঠেছে। আর কেন? এবার ক্ষান্ত হও দাদা। মাথার উপরে ভগবান আছেন, এত পাপ তিনি সহ্য করবেন না। অবিচলিত শান্ত কণ্ঠ থেকে কানাইয়ের মার কথাগুলো বজ্রের মতোই যেন উচ্চারিত হলো। ঘরের মধ্যে যেন অকস্মাৎ কানাইয়ের মা নিত্যানন্দ শ্যান্নালকে সম্বোধিত করে কথাগুলি উচ্চারণ করল। নিত্যানন্দ শ্যান্নালের সমস্ত মুখে যেন কে এক পোঁচ কালি বুলিয়ে দিয়েছে। কালো মুখখানা থমথম করছে একটা হিংস্র উত্তেজনায়। কিন্তু মুহূর্তে সামলে নিলেন নিজেকে নিত্যানন্দ শ্যান্নাল। কানাইয়ের মা, অনেক দিনের চাকরানি তুই আমাদের বাড়ির। বাল্য বিধবা। হেম তোকে বড় স্নেহ করত। হেম আমাকে দাদা বলে ডাকতো, তুইও তার সঙ্গে আমাকে দাদা বলে ডাকতিস। দাসী হলেও তোকে আমি চিরদিন ছোট বোনের মতোই দেখেছি। বুঝতে পারছি কোনো কারণে তুই মনে বড় ব্যথা পেয়েছিস, তাই বোধহয় মাথারও ঠিক নেই তোর। চল পাশের ঘরে চল, বুঝতে পারছি তোর বিশ্রামের প্রয়োজন। আর বলে নিজেই শ্যান্নাল ঘর ছেড়ে যাবার জন্য পা বাড়ান। কানাইয়ের মা কোনো কথা বলার পূর্বেই কিরিটি গমনোদ্যত নিত্যানন্দ শ্যান্নালকে বাধা দিল। দাঁড়ান শ্যান্নাল মশাই, ঘর ছেড়ে যাবেন না। নিঃশব্দে ফিরে দাঁড়ালেন শ্যান্নাল এবং চোখ তুলে তাকালেন কিরিটির মুখের দিকে। কিরিটিও তাকিয়ে আছে শ্যান্নালের মুখের দিকে। যুদ্ধমান দুটো শানিত তরবারি যেন পরস্পরের প্রতি উদ্যত। সহসা কানাইয়ের মার কণ্ঠস্বর আবার শোনা গেল। মাথা আমার ঠিকই আছে দাদা, দেখছি গোলযোগ ঘটেছে আপনারই। তবে রে হারামজাদি! ক্ষুধিত ব্যাঘ্রের মতোই যেন অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ে দুই হাত দিয়ে কানাইয়ের মার কণ্ঠদেশ টিপে ধরলেন শ্যান্নাল। মুখোশটা খুলে গেল শ্যান্নালের। ঘটনাটা এত দ্রুত ও আকস্মিকভাবে ঘটে গেল যে ঘরের মধ্যে উপস্থিত সকলেই মুহূর্তের জন্য হতচকিত ও বিহ্বল হয়ে পড়ে। নিষ্ঠুর পেছনে কানাইয়ের মার গলা দিয়ে একটা গোঁ গোঁ শব্দ কেবল বের হচ্ছে, তোকে তোকে খুনই করে ফেলবো হারামজাদি। গর্জাতে থাকে ক্রোধান্ধ শ্যান্নাল, আর পেছন আরো কঠিন করেন হাতের মুষ্টির।
কিরিটি সর্বাগ্রে এগিয়ে বলিষ্ঠ দুই বাহুতে শ্যান্নালের কাঁধ টিপে ধরে প্রবল এক ঝাঁকুনি দেয়। ছাড়ুন, ছাড়ুন বলছি। কিন্তু মরিয়া হয়ে উঠেছে শ্যান্নাল। চিৎকার করে ওঠেন, না না, খুন খুন করবো ওকে আমি। বাধ্য হয়ে কিরিটি তখন জুজুৎসুর প্যাঁচে শ্যান্নালের কঠিন মুষ্টি শিথিল করে কানাইয়ের মাকে মুক্তি দেয়। কানাইয়ের মা ঢলে পড়ে যাচ্ছিল। সত্যজিৎ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিলে। এলিয়ে পড়ে কানাইয়ের মা চেয়ারটার উপরেই। বাইরে এমন সময় পদশব্দ পাওয়া গেল। সকলেই সোৎসুক দৃষ্টিতে তাকায় খোলা দরজার দিকে। ঘরে প্রবেশ করলেন নায়েব বসন্ত সেন। হ্যাঁ আমি, কিন্তু কিন্তু এসব কি ব্যাপার লক্ষ্মীকান্ত? জবাব দিল কিরিটি। আসুন নায়েব মশাই, আজকের ঘটনার ইউ আর দ্য মিসিং লিঙ্ক, হারানো সূত্র। কিরিটি তখনও নিত্যানন্দ সান্যালকে দুই হাতে ধরে আছে। নিত্যানন্দকে অতঃপর অন্য একটা চেয়ারে বসিয়ে দিয়ে কিরিটি বলল, সুবোধ বালকের মতো এবার বসুন তো সান্যাল মশাই। ডোন্ট ট্রাই টু প্লে এনি মোর ডার্টি ট্রিক্স। আপনার খেলা শেষ হয়েছে। চোখের জলের মধ্যে দিয়েই কানাইয়ের মা হতভাগিনী সৌদামিনী তার জীবনের কলঙ্ক মাখা ইতিহাসের পৃষ্ঠাগুলো একের পর এক মেলে ধরতে লাগলো। নির্বাক সকলে বসে ঘরের মধ্যে। কিরিটি, সত্যজিৎ, নিত্যানন্দ সান্যাল, সন্তোষ চৌধুরী, বসন্ত সেন, কল্যাণী, সবিতা, সৌদামিনী দেবী, লক্ষ্মীকান্ত সাহা ও অতীন লাল। রাত শেষ হয়েছে। ভোরের প্রথম আলো পূর্ব আকাশ রাঙিয়ে তুলেছে। হতভাগিনী কলঙ্কিনী সৌদামিনীর কথা কি আর নতুন করে শুনবেন? বাংলাদেশের ঘরে ঘরেই তো এমনি কত ইতিহাস আছে। কিন্তু তিল তিল করে কত হতভাগিনীর জীবন প্রদীপ যে নিভে যায়, তুষানলে ধিকি ধিকি জ্বলে নিঃশেষ হয়ে যায় কত সৌদামিনী, সে সংবাদই বা কতজন এ সংসারে পায়। 13 বৎসর বয়সের সময় বিবাহ হলো সৌদামিনীর। স্বামী কেমন চিনলই না। খেলাঘরের মতোই স্বামীর ঘর নিষ্ঠুর পদাঘাতে ভেঙে গুঁড়িয়ে গেল। হাতের নোয়া সিঁথির সিঁদুর মুছে 1 বছরের মধ্যেই ফিরে এলো বাপের ঘরে। রাক্ষসী পোড়া কপালি সৌদামিনী। হেম তার 3 বছরের ছোট হলেও তার খেলার সাথী ছিল সে। সেই ছিল তার সঙ্গী। ফিরে এসে আবার হেমের সঙ্গেই খেলাঘর পাতালো। 3টি বছর কেটে গেল। হঠাৎ একদিন শিউরে উঠল নিজের দিকেই তাকিয়ে। এমন সময় হেমের হলো বিয়ে। হেমের স্বামী মৃত্যুঞ্জয় বিয়ের পর 1টা বছর ঘন ঘনই তাদের ওখানে আসতো। প্রথম প্রথম মৃত্যুঞ্জয়কে এড়িয়েই চলতো সৌদামিনী। কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যাবেলা ছাদের ওপর একাকী দাঁড়িয়ে আছে, সহসা কার পদশব্দে ফিরে তাকালো। যাকে দেখলে তার এত ভয়, যার চোখের দিকে তাকাতে বুক কেঁপে ওঠে, নিজেকে যেন কোনো মতেই ধরে রাখতে পারে না, সেই মৃত্যুঞ্জয়। মুহূর্তের দুর্বলতায় কি যেন ঘটে গেল, সেই কথা, সেই কলঙ্কের কথা আর কি বলবে সৌদামিনী। ধনঞ্জয়ের জন্ম হলো এক সেবাশ্রমে। সৌদামিনী যেদিন সেবাশ্রম থেকে 2 মাসের শিশুপুত্রকে বুকে করে ফিরে এলো, নিত্যানন্দ তখন দুয়ার রোধ করে দাঁড়ালেন। যাও, এখানে নয়। কলঙ্কিনী, লজ্জা করে না তোর? দূর হ। কি করবে এখন সে? কোথায় যাবে? অনন্যপায় হয়ে সৌদামিনী আবার কাশিতেই ফিরে গিয়ে মৃত্যুঞ্জয়কে এক পত্র দিল। মৃত্যুঞ্জয় পত্র পেয়ে কাশিতে এলেন এবং বললেন, এখানে এভাবে তোমার সন্তানকে তুমি মানুষ করতে পারবে না, তার চাইতে ওকে কোনো অনাথ আশ্রমে দাও। সমস্ত ব্যয়ভার বহন করার দায়িত্ব নিল মৃত্যুঞ্জয়। আর তার সাথে সৌদামিনীকেও তার ওখানেই নিয়ে এলো। কি জানি কেন সৌদামিনী তাতেই রাজি হলো। ধনঞ্জয়কে এক আশ্রমে রেখে সৌদামিনী মৃত্যুঞ্জয়ের গৃহেই এসে উঠল। কিন্তু পরিচয় দিল তার সৌদামিনী নয়, দাসী কানাইয়ের মা বলে। কানাইয়ের মা পরিচয়ই সৌদামিনী চৌধুরী গৃহে থেকে গেল। সৌদামিনী মরেছে, জন্ম নিয়েছে কানাইয়ের মা। হেমপ্রভার ব্যাপারটা আদৌ মনঃপূত না হলেও মুখে সে কিছু বলল না বটে, তবে দুঃখ পেল স্বামীর ব্যবহারে। সৌদামিনীর মাতৃত্বের সংবাদ না পেলেও সৌদামিনীর সংস্পর্শে তার স্বামীর দুর্বলতার কথাটা তার অবিদিত ছিল না।
কিন্তু ক্রমে সৌদামিনীকে হেমপ্রভার সহ্য হয়ে গিয়েছিল। যখন সে দেখল সৌদামিনী তার গৃহে এলেও সত্যি সত্যিই দাসীর মতোই সে দিন কাটাচ্ছে, সে তার অধিকারের সীমাকে কোনো অজুহাতেই লঙ্ঘন করে না বা করার চেষ্টাও করে না। সবিতা এলো হেমপ্রভার গর্ভে এবং ওই সময় থেকেই হেমপ্রভা স্বামীর ব্যবহারে একটা পরিবর্তন লক্ষ্য করতে লাগলো। স্বামী যেন তার সদাই গম্ভীর, চিন্তাকুল। আরও দেখল প্রতি মাসে স্বামী তার দাদা নিত্যানন্দকে একটা মোটা অঙ্কের টাকা ইনশিওর করে পাঠায়। একদিন প্রশ্ন না করে আর পারে না, কিন্তু স্বামীর কাছে কোনো জবাবই পায় না। কথাটা একদিন সৌদামিনীর কাছে কিন্তু প্রকাশ হয়ে গেল। সৌদামিনী ওই বাড়িতে থাকলেও স্বামী স্ত্রীর কোনো ব্যাপারেই থাকতো না, কিন্তু হেমের মুখের দিকে চেয়েই একদিন রাত্রে সৌদামিনী মৃত্যুঞ্জয়ের ঘরে এসে প্রবেশ করলো, ওখানে আসবার দীর্ঘ 8 মাস পরে। দীর্ঘদিন পরে সৌদামিনীকে নিজের ঘরে প্রবেশ করতে দেখে মৃত্যুঞ্জয় প্রশ্ন করেন, সৌদামিনী, তাহলে তুমি আজও বেঁচে আছো? সৌদামিনী তো অনেক দিন আগেই মরে গেছে চৌধুরী মশাই। এ কানাইয়ের মা সৌদামিনীর পাপের প্রায়শ্চিত্ত করছে, যে পাপ সে তার নিজের কাছে করেছিল। কিন্তু সে কথা থাক, আমি একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে এসেছিলাম চৌধুরী মশাই। বলো। প্রতি মাসে আপনি লুধিয়ানায় দাদাকে টাকা পাঠান, এ কথা কি সত্য? সৌদামিনীর প্রশ্নে মৃত্যুঞ্জয় কিছুক্ষণ গুম হয়ে রইলেন, তারপর বললেন, হ্যাঁ সত্য, কিন্তু একান্তই শুনতে চাও কি? কেন? হ্যাঁ বলুন। হেমও আমাকে জিজ্ঞেস করেছে অনেকবার, কিন্তু বলতে পারিনি। দুঃখের ও লজ্জারই কথা। তোমাকে বলছি, তবু হেমকে বলতে পারিনি। এবং কেন পারিনি, হেম না বুঝতে পারলেও তুমি বুঝবে। হেমকে বিবাহ করার মাস আষ্টেক আগে একবার দেশ ভ্রমণে বের হয়ে ঘুরতে ঘুরতে উজ্জয়িনীতে গিয়েছিলাম। সেখানে এক চৌহান রাজপুতের মেয়ে কাঞ্চনমালার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করি। চৌধুরী মশাই! একটা আর্ত চিৎকার যেন সৌদামিনীর কণ্ঠ চিরে বের হয়ে আসে। ভাবছো আমি মহাপাষণ্ড না? তাই আমারও পাপের প্রায়শ্চিত্ত শুরু হয়েছে। মুক্তি পাইনি, কিন্তু যা শুনতে চাইছিলে শোনো। বিবাহের পর মাস 3 কেটে গেল। ভাবছি বাবাকে সব লিখে জানাবো এবং বউকে সঙ্গে করেই দেশে ফিরে আসবো। এমন সময় কাঞ্চনের এক বন্ধু, সে ছিল রাজপুত যুবক চেত সিং। তারই সঙ্গে একদিন রাত্রে বাগানে কাঞ্চনকে দেখে হিংসায় বুক আমার জ্বলে গেল। ওদের ওপর নজর রাখতে লাগলাম। বুঝলাম কাঞ্চন চেত সিংকে ভালোবাসে। মাঝখানে আমি এসে না পড়লে ওদের বিবাহও হতো একদিন। হিংসায় ক্রোধে অন্ধ হয়ে কাঞ্চনকে ফেলে এক রাতে চুপে চুপে পালিয়ে এলাম। ওরা আমার ঠিকানাও জানতো না। পরে ফিরে এসে মাস আষ্টেক বাদে হেমকে বিবাহ করি। ওদের আর খোঁজ নিইনি। মাস 5 পূর্বে তোমার দাদা নিত্যানন্দের চিঠিতে জানতে পারি, যখন চলে আসি কাঞ্চন তখন নাকি অন্তঃসত্ত্বা ছিল এবং একটি মেয়ের জন্মদান করেই সে মারা গেছে। মৃত্যুঞ্জয় চুপ করলেন। তারপর তোমার দাদা নিত্যানন্দ উজ্জয়িনীতে গিয়েছিল বেড়াতে। কেমন করে জানি না, কাঞ্চনের বাপ লক্ষণ সিংহের সঙ্গে তার পরিচয় হয় এবং বোধ হয় সে সব কথা জানতে পারে এবং বুঝতে পারে আমি সেই। কেমন করে বুঝতে পারলেন তিনি? কাঞ্চনের কাছে আমার একটি ফটো ছিল। সেই ফটোটা দেখে। ফটোটাই এখন তার সম্পত্তি এবং তারই জোরে গত কয়েক মাস ধরে সে আমাকে শোষণ করছে। মাথা নিচু করলেন মৃত্যুঞ্জয়। দাদার এত দূর অধঃপতন হয়েছে? মাঝে মাঝে ভাবি কি জানো সৌদামিনী, কলঙ্ক সাগরে তো ডুবেছি। কাঞ্চনের মেয়ে সে তো আমারই, তাকে এখানে নিয়ে আসি। আপনি কি পাগল হলেন? ও চিন্তাও মনে স্থান দেবেন না। একবারটি ভাবুন তো, এ সংবাদ হেম জানতে পারলে সে কত বড় দুঃখ পাবে। কিন্তু আমার একটা কথা শুনবেন? বলো। দাদাকে এখানে একবার আসতে লিখুন, আমি তার সঙ্গে কথা বলবো। তাতে কি কোনো ফল হবে সৌদামিনী? বরং টাকা যেমন সে নিচ্ছে নিক, এতে যদি সন্তুষ্ট থাকে তো। সন্তুষ্ট? জানেন না চৌধুরী মশাই, লোভ বেড়েই চলে ক্রমে। ওর হাঁ সামলাতে আপনাকে সর্বশান্ত হতে হবে। তার চাইতে লিখে দিন দাদাকে এখানে আসতে। বেশ,
তবে তাই হোক। মাসখানেক বাদে নিত্যানন্দ এলেন। সৌদামিনী ভুল করেছিল। নিজের মায়ের পেটের ভাই হলেও নিত্যানন্দ চরিত্র সে ঠিক বুঝতে পারেনি। যাবার আগে বরং সে শাসিয়েই গেল উল্টে সৌদামিনীকে। নিত্যানন্দ চলে গেল বটে, তবে মনে মনে যাবার আগে সে নতুন এক ফন্দি মাথায় নিয়ে দেশে ফিরে গেল এবং তারপর দেখা গেল ঘন ঘন সে কাঞ্চনপুরে যাতায়াত শুরু করেছে। হেমপ্রভার প্রতি তার স্নেহ ও ভালোবাসা যেন উচ্ছ্বসিত হয়ে উঠছে দিনের পর দিন। বছর দুই এইভাবে নিয়মিত মৃত্যুঞ্জয়ের ওখানে আসা যাওয়া করে করে এবারে সে আর এক মর্মঘাতী তীর নিক্ষেপ করল মৃত্যুঞ্জয়ের বুকে। দুর্বল চিত্ত সন্দিগ্ধ চরিত্র মৃত্যুঞ্জয় সহজেই সেই নিক্ষিপ্ত শরাঘাতে কাবু হয়ে পড়লেন। হেমপ্রভা মধ্যে মধ্যে একমাত্র নিত্যানন্দকেই পত্র দিত। হঠাৎ একবার দুদিনের জন্য এসে নিত্যানন্দ হেমপ্রভা ও তার শিশুকন্যাকে সঙ্গে করে লুধিয়ানায় নিয়ে গেল মৃত্যুঞ্জয়ের অবর্তমানেই। সেই সময় কিছুদিন ধরে হেমপ্রভার সঙ্গে মৃত্যুঞ্জয়ের মন কষাকষিটা একটু বেশিই চলছিল। বাড়ি ফিরে মৃত্যুঞ্জয় হেমপ্রভাকে দেখতে না পেয়ে মনে মনে ভীষণ অসন্তুষ্ট হলেও মুখে কিছু প্রকাশ করলেন না, স্ত্রীকে চিঠিও লিখলেন না। হেমপ্রভাও অভিমান ভরে একখানি চিঠিও স্বামীকে লিখল না। সৌদামিনী এসবের কিছুই জানত না। দীর্ঘ 6 মাস পর হেমপ্রভা আবার ফিরে এলো স্বামীর গৃহে। শরীর তার তখন খুবই খারাপ। মনে যার ঘুণ ধরে দেহ তার ভাঙতে দেরি হয় না, হেমপ্রভারও হয়েছিল তাই। হেমপ্রভা ফিরবার দিন 5 বাদেই মৃত্যুঞ্জয় স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে প্রমোদ ভবনে উঠে এলেন এবং ওখানে আসবার দিন 4 বাদে এক রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড বচসা হয়ে গেল। নিত্যানন্দকে নিয়ে হেমপ্রভার চরিত্রে সন্দেহ করে স্পষ্টপষ্টই মৃত্যুঞ্জয় অভিযোগ জানালেন এবং বললেন নিত্যানন্দ নিজে নাকি চিঠিতে অনেক দিন আগেই তাকে ও সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল। ঘৃণায় লজ্জায় হেমপ্রভা একেবারে পাথর হয়ে গেল। ছি ছি ছি, কি লজ্জা! এর চেয়ে যে মৃত্যুও ছিল ভালো। এবারে কিরিটি বললে এবং সেই দুঃখে ও অপমানেই তিনি বিষ পান করে আত্মহত্যা করেন নিশ্চয়ই, কেউ তাকে হত্যা করেনি। সৌদামিনী বলল, হ্যাঁ, কিন্তু আপনি সে কথা জানলেন কি করে মিস্টার রায়? আপনার বর্ণিত কাহিনী প্রথমে সত্যজিৎ বাবুর ও পরে আপনার মুখে শুনেই বুঝেছিলাম আসল ও সত্যি কথাটা আপনি গোপন করেছেন। আপনার বর্ণিত কাহিনীর মধ্যে অনেকটা ফাঁক ছিল। তাছাড়া যে মুহূর্তে বুঝেছিলাম দীর্ঘ 19 বৎসরের ব্যবধানে দুটো মৃত্যুর কারণ এক নয় এবং শেষেরটা যখন অবিসংবাদিতভাবেই আমার কাছে প্রতীয়মান হয়েছিল সত্য বলে, তখনই বুঝেছিলাম আগের ব্যাপারটা আত্মহত্যা ভিন্ন আর কিছুই হতে পারে না। অবশ্য এরকম ভাববার আমার দুটো কারণ ছিল। প্রথমত, হেমপ্রভা দেবীকে একমাত্র হত্যা করা সম্ভব ছিল তার স্বামীর পক্ষেই, কিন্তু তা তিনি যে করেননি সেটা বুঝেছিলাম 7 দিন বাদে কলকাতা থেকে ফিরে এসে তার স্ত্রীর মৃতদেহটা খুঁজে পাওয়ার ব্যাপারেই। তিনি প্রথম থেকেই সন্দেহ করেছিলেন তার স্ত্রী গৃহত্যাগ করেছে এবং গেছে নিত্যানন্দ বাবুর ওখানেই। তাই তিনি অসুস্থা স্ত্রীর একটা কল্পিত চিকিৎসার ভান করে মেয়ে ও আপনাকে নিয়ে কলকাতায় যান, কিন্তু আসলে কলকাতা থেকে নিত্যানন্দ বাবুর ওখানে গিয়ে স্ত্রীর খোঁজ নেওয়াই তার উদ্দেশ্য ছিল। ঠিক তাই, চৌধুরী মশাই লুধিয়ানাতেই দাদার ওখানে হেমের খোঁজে গিয়েছিলেন। জবাব দেয় সৌদামিনী। কিন্তু সেখানে স্ত্রীর খোঁজ না পেয়ে গৃহত্যাগিনী স্ত্রীকে জন্মের মতো ত্যাগ করবেন এই মনস্থ করে ও নিজের বংশমর্যাদা ও সম্মান বাঁচাতে রটনা করে দিলেন তার মৃত্যুর কথা। ফিরে এলেন তিনি এখানে। কিন্তু চরম দুঃখের ব্যাপার হচ্ছে স্ত্রীর প্রতি তিনি যতই সন্দিহান হন, আসলে হয়তো স্ত্রীকে সত্যিই প্রাণ দিয়ে ভালোবাসতেন। তাই স্ত্রীকে অমন করে চলে যেতে দেখে মর্মান্তিক যন্ত্রণায় ছটফট করে বেরিয়েছিলেন। এমন সময় মৃতা স্ত্রীর দেহ আবিষ্কৃত হলো নন্দনকাননে। তারপরের ব্যাপারটাও স্বাভাবিক গতি নিয়েছে। এছাড়া হেমপ্রভা যে নিহত হয়নি কারোর দ্বারা সে সন্দেহ করেছিলাম দ্বিতীয় অন্য একটি কারণে। হেমপ্রভা দেবীকে যদি তার স্বামী হত্যা না করে, তাহলে আর কারো পক্ষে যেমন তাকে হত্যা করার কোনো কারণই থাকতে পারে না, তেমনি নিহত হলে অন্তত কানাইয়ের মা অর্থাৎ আপনি সর্বদা যখন তার পাশের ঘরে শুতেন ও সর্বদা প্রাণ দিয়ে তার দেখাশুনো করতেন, আপনি নিশ্চয়ই সেটা জানতে পারতেন।
আপনার কাছে সে ধরা পড়তই। সেক্ষেত্রে অন্তত আপনি এতদিন পরে, বিশেষ করে মৃত্যুঞ্জয়বাবুর মৃত্যুর পরে, আর সে কথা গোপন করে রাখতেন না। সৌদামিনী চুপ করে রইলেন। কিরিটি আবার তার বক্তব্য শুরু করে। হেমপ্রভা দেবীর মৃত্যু রহস্যটা আমার কাছে খোলসা হয়ে যায় যে রাত্রে সৌদামিনী দেবী এখান থেকে চলে যান, সেই রাত্রে ওর সঙ্গে ওই সম্পর্কে আলোচনা করার পরই, এবং যে মুহূর্তে বুঝলাম হেমপ্রভা দেবীর মৃত্যুর আগে তাঁর স্বামী মৃত্যুঞ্জয় বাবুর মৃত্যুর সাক্ষাৎ কোনো যোগাযোগ নেই, পরোক্ষ থাকলেও থাকতে পারে, তখনই ভাবতে লাগলাম এতকাল পরে তাহলে মৃত্যুঞ্জয় বাবু নিহত হলেন কেন। এইখানে একটা ব্যাপার প্রথমটাই সত্যিই আমাকে বিশেষভাবে ডিলমার মধ্যে ফেলেছিল। অকুস্থানটি, একই স্থানে বকুল বৃক্ষতলে দুটি মৃতদেহ কেন আবিষ্কৃত হলো? পরে অনেক ভেবে দেখেছি এবং সৌদামিনী দেবীর মুখে যতটা শুনেছি তাঁরও সম্ভবত মনে হেমপ্রভা দেবীর বকুলতলে আত্মহত্যা করবার দুটি কারণ ছিল। 1 নম্বর, সৌদামিনী দেবী বলেছিলেন প্রমোদ ভবনে আসা অবধি তো বটেই, তারও পূর্বে 2-1 বার হেমপ্রভা দেবী নাকি প্রমোদ ভবনে বেড়াতে এসেও ওই বৃক্ষতলটিতে গিয়ে ঘুরে বেড়াতেন। স্থানটি নাকি তাঁর বড় প্রিয় ছিল। শুনেছি বৌরানীর বিল বলা হতো ওই বিলটিকে। এই চৌধুরী বংশেরই নাকি কোনো বৌরানীর ইচ্ছাতেই বিলের মধ্যে ওই বিরাম কুটিরটি তৈরি হয়েছিল বলে, এবং পরে ওই বিলের জলে সেই বৌরানী সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান, আর ওঠেন না। সেই থেকেই বিলটিকে লোকে বৌরানীর বিল নাকি বলতো, এবং সেই থেকেই চৌধুরী বংশে একটা প্রবাদের মতোই শেষে দাঁড়িয়েছিল ওই বিল এবাড়ির বৌদের পক্ষে নাকি অভিশপ্ত। যাক, যা বলছিলাম। 2 নম্বর কারণ, হয়তো হেমপ্রভা দেবীর ইচ্ছা ছিল ওইখানে গিয়েই আত্মহত্যা করার, নিজের মৃতদেহটা যাতে আদরণী একমাত্র কন্যার চোখে না পড়ে। অবশ্য সবই আমার অনুমান। সে যাই হোক, হেমপ্রভা দেবীর মৃত্যু রহস্যটা মীমাংসিত হবার পরই মৃত্যুঞ্জয় বাবুর মৃত্যু রহস্যে আমি মন দিই। একটা ব্যাপার অবশ্য, গোড়া থেকেই সব ইতিহাস শুনে বুঝেছিলাম চৌধুরী মশাইয়ের নিহত হবার পশ্চাতে কোনো একটা পারিবারিক জটিল কাহিনী আছে, এবং অকুস্থান যে রাজপুতানার তাও বুঝতে পারি তার ড্রয়ার থেকে যে অ্যালবামটি উদ্ধার করি তারই ফটোগুলো দেখে। সেই ফটোগুলোর মধ্যে একটি ফটো ছিল এক নবযৌবনা ও অপরূপ সৌন্দর্যময়ী এক নারীর। বুঝলাম মিস্টার চৌধুরীর জীবনের কয়েকটা ছিন্ন পৃষ্ঠা সুদূর ওই রাজপুতানাতেই ছড়িয়ে রয়েছে, যার সাক্ষ্য দিচ্ছে আজও তাঁরই সযত্ন রক্ষিত অ্যালবামটি। কিন্তু কে ওই তরুণী, কেন তার ফটো অ্যালবামের মধ্যে সযত্নে রক্ষিত? তারপরই কুড়িয়ে পেলাম নন্দনকাননে একটি স্বর্ণ অঙ্গুরীয়, যার ওপর খোদাই করা ছিল একটি দেবনাগরী অক্ষর ল। কার অঙ্গুরীয়? অঙ্গুরীয়টি দেখেই বুঝেছিলাম সদ্য না হলেও 2-10 দিনের মধ্যে কোনো এক সময় কারো হাত থেকে ওই অঙ্গুরীয়টি ওখানে খসে পড়েছে। আর একটা জিনিস, ওই জায়গার জলের ধার ঘেঁষে পাড়ে ঘাসের অবস্থা থেকে বুঝেছিলাম নিয়মিত কিছুদিন ধরে ওখানে নৌকা বা বোট জাতীয় কিছু এসে ভেড়বার জন্যই ঘাসগুলো অমন নিস্তেজ হয়ে আছে। বুঝলাম এখানে বোটে চেপে কারো যাতায়াত ছিল। তারও প্রমাণ পেলাম বিরাম কুটিরের ঘরে ধুলোর ওপর জুতোর সোলের ও খালি পায়ের ছাপ দেখে। সন্দিগ্ধ হয়ে উঠল মন। খোঁজ নিতে গিয়ে সুরজমল সিং ও তার নাতনি চন্দ্রলেখার সন্ধান পেলাম। সুরজমলের সঙ্গে সামান্য আলাপ করতেই বুঝলাম তারা রাজপুত, এবং চন্দ্রলেখার মুখের আদলটি হুবহু একেবারে মিলে গেল অ্যালবামের ফটোর সেই রাজপুতানার মেয়েটির মুখের সঙ্গে। ছিন্ন সূত্র জোড়া লাগলো। হ্যাঁ, ওই চন্দ্রলেখাই চৌধুরী মশাইয়ের মেয়ে কাঞ্চনমালার বা লক্ষ্মীর গর্ভজাত কন্যা, এবং সবিতার চাইতে বছর খানেকের বড়। ও সুরজমল লক্ষণের ছোট ভাই, লক্ষ্মীর কাকা। জবাব দিল সৌদামিনী। তাহলে ওই আংটিটা বোধহয় চন্দ্রার মায়েরই, কিরিটি বলে। লক্ষ্মীকান্ত তখন হঠাৎ বললেন, কিন্তু ক্রেপসোল দেওয়া কোনো জুতো সেখানে পাইনি তো মিস্টার রায়। প্রমোদ ভবনের আস্তাবল খুঁজলেই পাবেন, সেটা লক্ষ্মণের সম্পত্তি। লক্ষ্মণের? হ্যাঁ, কারণ সেই যে সেটা ব্যবহার করত, জবাব দেয় কিরিটি। কিন্তু ভয় নেই, মোক্ষম বাঁধনে বাঁধা রয়েছেন শ্রীমান, পালাবার উপায় নেই। মৃদু হেসে কিরিটি জবাব দেয়, এবারের নূপুর রহস্যের মেঘনাদ ওই লক্ষ্মণই। আসলে লক্ষ্মণ ওর ছদ্মনাম মাত্র।
ঘরের মধ্যে উপস্থিত সকলেই বিস্ময়ে কিরিটির দিকে তাকায়। বসন্ত সেন বলেন, কি বলছেন আপনি মিস্টার রায়? লক্ষ্মণ যে অনেক দিনকার পুরাতন সহিস এ বাড়ির। সে পুরাতন সহিস, আসল লক্ষ্মণ এতদিন বন্দী হয়ে বৌরানীর বিলের দক্ষিণ দিকের বাড়িতে সুরজমলের হেফাজতে ছিল, তাই না মিস্টার সাহা? হ্যাঁ, তাকে মুক্তি দিয়ে থানায় রেখে এসেছি। জবাব দিলেন লক্ষ্মীকান্ত। বৃদ্ধ লক্ষ্মণকে গায়েব করে তার ছদ্মবেশ ধারণ করে চেত সিং। একদা যে প্রথম যৌবনে কাঞ্চনমালার পাণিপ্রার্থী ছিলেন, তার এখানে এসে সকলের চোখে ধুলো দিতে কষ্ট হয়নি। প্রথমে নানা রকম ভয় দেখিয়ে নুপুরের শব্দ শুনিয়ে চৌধুরী মশাইকে চেত সিং সন্দিগ্ধ করে তোলে এবং খুব সম্ভবত হয়তো কৌতূহলী হয়ে অদৃশ্য নুপুরের শব্দ অনুসরণ করতে করতে কোনো এক রাত্রে ঘটনাচক্রে যখন হতভাগ্য চৌধুরী মশাই নন্দনকানন পর্যন্ত চলে যান, সেই সময় সুযোগ পেয়ে চেত সিং তাকে আক্রমণ করে কৌশলে অজ্ঞান করে, পরে গলা টিপে হত্যা করে। ওই কারণেই হয়তো চৌধুরী মশাইয়ের মৃতদেহ বকুল বৃক্ষতলে পাওয়া যায়। সব ব্যাপারটাই আকস্মিক এবং নিষ্ঠুর নিয়তি চালিত। সৌদামিনী আবার বলে, মৃত্যুর কিছুদিন আগে হতেই প্রায়ই চৌধুরী মশাই আমাকে বলতেন হেম নাকি প্রত্যহ রাতে তাকে ডাকে। তার পায়ের নুপুর তিনি স্পষ্ট শুনেছেন। হেম নুপুর পরতে যে খুব ভালোবাসতো। তাহলেই দেখুন, অনুমান আমার মিথ্যা নয়। এবারে আসা যাক আসল পরিকল্পনাকারীর রহস্যে। নিত্যানন্দ সান্যাল সমস্ত ঘটনাটির তিনিই ছিলেন মূল। প্রথমে তিনি কাঞ্চনমালার ব্যাপার নিয়ে মৃত্যুঞ্জয় চৌধুরীকে ব্ল্যাকমেল করেছেন, পরে নিজেকে হেমপ্রভার প্রেমিক প্রতিপন্ন করে সন্দিগ্ধ করে চৌধুরী মশাইয়ের মনে সংশয় এনে দেন, ফার্দার ব্ল্যাকমেল করেছেন। তারপর শেষ পর্যন্ত চৌধুরী মশাই যখন সহ্যের শেষ সীমায় এসে পৌঁছেছেন, তখন তিনি সুরজমল প্রভৃতিকে এখানে আনিয়ে চেত সিংকে চৌধুরীর সংবাদ দিয়ে তার নৃশংস প্রতিশোধ প্রিহার অগ্নিতে ঘৃতাহুতি দিয়ে তাকে দিয়েই হত্যা করিয়েছেন চৌধুরীকে। উনি যখন বুঝেছিলেন লেবু তেতো হয়ে গেছে টিপতে টিপতে, গায়ে আর দুধ দেবে না, তখন ওদের দিয়ে কাজ হাসিল করিয়ে সমস্ত সম্পত্তিটা বাগাবার চেষ্টায় ছিলেন। প্রত্যক্ষ না থেকে পরোক্ষে বসে কলকাঠি ঘুরিয়েছেন। আর ওই হতভাগ্য ধনঞ্জয় আমাদের সন্তোষবাবু সৌদামিনী দেবীর বয়ে যাওয়া পুত্র। সন্তোষ চৌধুরীর পরিচয় এখানে এসেছিল সম্পত্তির লোভে, কিন্তু সন্তোষবাবু তো আজ 2 বছর মৃত। তবে পরিকল্পনাটি উনি পেলেন কোথায়? সন্তোষের সংবাদ জানলেনই বা কেমন করে? বলুন ধনঞ্জয় বাবু, অন্যথায় আপনি কিন্তু প্রতারণার চার্জে পড়বেন। সন্তোষ নিত্যানন্দের দিকে আঙুল দেখিয়ে চেঁচিয়ে উঠল, ওই ওই নিত্যানন্দই প্রলোভন দেখিয়ে আমাকে এখানে এনেছে। আমার আমার কোনো দোষ নেই, আমি কিছু জানি না। কিরিটি মৃদু হাসে। চমৎকার! একেবারে আঁটঘাট বেঁধেই নেমেছিলেন স্যান্ডাল মশাই, এবং এত করেও শেষ বজায় রাখতে পারলেন না। ধর্মের কল এমনি করেই বাতাসে নড়ে। রিয়েলি আই পিটি ইউ। কি শয়তান উনি! আপনি জানেন না মিস্টার রায়, ওর আরো কীর্তি আছে। সত্যজিৎ বলে। কিরিটি মৃদু হাসির সঙ্গে জবাব দেয়, জানি। শেষ পর্যন্ত মেয়ে কল্যাণীকে আপনার পিছনে লাগিয়েছিলেন, ফোর্স করে আপনার ও সবিতা দেবীর মধ্যে গোলযোগ সৃষ্টি করতে, তাই না? কিন্তু আপনি সে কথা কি করে জানলেন? জানাটাই যে আমার কাজ সত্যজিৎ বাবু, কিরিটি জবাব দেয়। কল্যাণীর মাথাটা লজ্জায় নুয়ে আসে। লক্ষ্মীকান্ত বাবু, আমার যা বলবার ছিল বললাম। কেবল একটা কথা বসন্ত বাবুকে জিজ্ঞাস্য আছে। সেই শিলমোহর করা লেফাফাটা আয়রন সেলফে যেটা ছিল, সেটা? কিরিটি বসন্ত বাবুর মুখের দিকে তাকালো। হ্যাঁ, আমি সেটা সরিয়ে ফেলেছিলাম। সবিতার নামে লেখা আছে দেখে এবং কৌতূহলের বশে খুলে পড়তে গিয়েই চৌধুরীর অতীত জীবনের ইতিহাস আমি সব জানতে পারি। আমার ইচ্ছা ছিল না সবিতা আর ওসব কথা জানতে পারে, তাই আমি আপনাকে ফিরে যেতে বলেছিলাম, সবিতাকেও নিবৃত্ত হতে বলেছিলাম। শেষকালে যখন বুঝলাম আমরা কত অসহায় নিয়তির হাতে, তখনই বাধ্য হয়ে লক্ষ্মীকান্তর হাতে ধরা না দিয়ে উজ্জয়িনীতে ছুটেছিলাম ব্যাপারটার শেষ জানতে।
কিন্তু গিয়ে তাদের সন্ধান পেলাম না। তখনও বুঝিনি শ্যান্নাল মশাই এমন জঘন্য খেলায় নেমেছেন। সেই চিঠি কোথায় কাকা? সবিতা প্রশ্ন করে। সে চিঠি ছিঁড়ে আমি বৌরানীর বিলেই ভাসিয়ে দিয়েছি। বাপ যত অপরাধী হোক না কেন, তার পদস্খলনের কথা সন্তানের শোনা বা জানাও মহা পাপ মা। ভুলে যেও সে কথা। বসন্ত সেন বললেন। তাহলে এবারে আমার উইলটা পড়তে কোনো অসুবিধা নেই বলে অতীনলাল খাম ছিঁড়ে উইল পাঠ করলেন। নতুন উইলে মৃত্যুঞ্জয় চৌধুরী তাঁর পাপের প্রায়শ্চিত্ত করেছেন। তাঁর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সন্তোষ মৃত জেনে সমান 3 অংশে ভাগ করে দিয়েছেন তাঁর 3 পুত্র কন্যাদের মধ্যে। সবিতা, চন্দ্রলেখা ও ধনঞ্জয় সম্পত্তির সকলেই সমান অংশীদার। সবিতা সকলের নিকট থেকে দূরে এসে খোলা জানলাটার সামনে দাঁড়িয়েছিল। পূব আকাশকে রাঙা করে সূর্যোদয় হচ্ছে। দিগন্ত প্রসারী বৌরানীর বিলের জলে কে যেন মুঠো মুঠো রাঙা আবির ছড়িয়ে দিয়েছে। চৌধুরী বংশের সমস্ত পাপ স্খলিত করে সর্বপাপঘ্ন দিবাকর যেন দয়া চাউল থেকে শান্তির মন্ত্র আকাশে, মাটিতে, জলে সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন দিক থেকে দিগন্তে। সবিতার 2 চোখের কোলে জল। মৃত পিতাকে স্মরণ করে 2টি হাত একত্র করে সে প্রণাম জানায়। তার পিতার আত্মা যেন শান্তি পায়। হে সর্বপাপঘ্ন সবিতা, সবিতাকেও ক্ষমা করো। এতক্ষণ শুনছিলেন কিরিটি সিরিজের গল্প বৌরানীর বিল 4র্থ তথা শেষ পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের লিখে জানাবেন। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কি ধরনের গল্প শুনতে চান তা আমাদের অনুরোধ করতে পারেন। আমরা পরবর্তী কোনো পর্বে সেই গল্প পাঠ করে শোনাবার চেষ্টা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।